আপনার কি অবস্থা? ওকে, আচ্ছা, ফরেন পলিসি নিয়ে আমরা মেইনলি কথা বলার আগে অ্যাটলিস্ট এটুকু বলবো ফরেন পলিসি কি কি জিনিস সেগুলো নিয়ে একটু আলোচনা পরে করতেছি। বাট আগে একটু আমরা দেখবো যে কি 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 জিনিস নিয়ে আমরা এই ক্লাসের মধ্যে বা এই ক্লাসের অবজেক্টিভটা কি, এটা নিয়ে কি আলোচনা করবো। এই ফরেন পলিসি স্লাইড খুব একটা বেশি না, আপনারা দেখতেই পারতেছেন 13টার মতো স্লাইড। আমি জাস্ট একটু এইটার মেইন মোটিভটা যদি বুঝাই দিতে পারি, এটা থেকে আমার মনে হয় আমরা একটা ফ্রি লিবার্টি টাইপের কোশ্চেন পাবো। ফ্রি লিবার্টি টাইপ মানে হচ্ছে যে কোনো ধরনের টাইপের কোশ্চেন যেগুলো আপনারা নিজেদের ওয়েতে আসলে ইমপ্লিমেন্ট করতে পারবেন, এই টাইপের কোশ্চেন আমরা হয়তো মিডে পেলেও পেতে পারি। সো এই জন্য আমরা এটার মেইন কনসেপ্টটা যদি বুঝে ফেলতে পারি এবং এটার এইম আছে, কিছু অবজেক্টিভ আছে, কি ওয়েতে কাজ করে, এগুলো যদি মোটামুটি বুঝে ফেলি আপনারা মোটামুটি পেরে যাবেন, এটার নিয়ে কোনো খুব একটা প্রবলেম হবে না। সো ফরেন পলিসি প্রথমে আসলে দেখবো যে কিভাবে আসলে ওয়াই উইক স্টেট সার্ভাইভ, কিভাবে আসলে ছোট ছোট স্টেট গুলা কিভাবে সার্ভাইভ করে, এটার অ্যান্সার কি। এটার মেইন অ্যান্সার হচ্ছে, মানে আপনারা খুঁজে পাবেন, এটার মেইন অ্যান্সার হচ্ছে ফরেন পলিসি। এটা দেখার চেষ্টা করবো এবং কিভাবে করে সেই প্রসেস গুলা দেখবো। হাউ স্মার্ট স্টেট নেগোসিয়েশন, কিভাবে আসলে স্মার্ট স্টেট গুলো আসলে নেগোসিয়েশন কিভাবে করে, তারা একে অপরের সাথে কিভাবে আসলে কাজগুলা করে সেগুলা নিয়ে দেখবো। এবং হোয়াই ফরেন পলিসি অ্যাকচুয়ালি পাওয়ার পলিসিস, মানে বা পাওয়ার পলিটিক্স বলি আমরা এটাকে, মানে পাওয়ার পলিটিক্সটাই যে আসলে ফরেন পলিসি সেটা আসলে দেখার চেষ্টা করব। এভাবে করে আমরা পুরা মানে টাইমটাতে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার দেখবেন যে সামহাও দেওয়ার চেষ্টা করতেছে গল্পের মধ্যে, যে কিভাবে উইক স্টেট বা দুর্বল স্টেট গুলো সার্ভাইভ করতেছে, হাউ দে ক্যান সার্ভাইভ, হাউ স্মার্ট স্টেটস নেগোসিয়েশন, স্মার্ট বা ডেভেলপ স্টেট গুলো কিভাবে নেগোসিয়েট করতেছে, একে অপরের সাথে কথা বলতেছে, আর ফরেন পলিসির মাধ্যমে কিভাবে আসলে পলিসিস গুলা বা পলিটিক্স গুলা একে অপরের মানে অ্যাকচুয়াল পাওয়ার পলিটিক্স এর মধ্যে দিয়ে যাচ্ছে বা পলিটিক্স হয়ে যাচ্ছে ফরেন পলিসি, সেটা নিয়ে আসলে দেখবো। সো ওকে, ভেরি ফার্স্ট থিং, ফরেন পলিসি আসলে কি জিনিস এটা কেউ বলতে পারবেন? ফরেন পলিসি কি বা ফরেন পলিসি জিনিসটা কি? আমাকে সময় দিলে, আমরা 11:30টায় তো শুরু করছি ক্লাস মোটামুটি, আমি 45 মিনিট থেকে 1 ঘন্টার মাঝে আমরা এটা শেষ করে ফেলতে পারবো, প্যাক আপ করে ফেলতে পারবো, খুব একটা সমস্যা নয়। বাট আমার সাথে একটু নেগোশিয়েট করেন, কারণ এটা 13টা স্লাইড তো তাড়াতাড়ি শেষ হবে, একটু বুঝতে পারলেই শেষ হয়ে যাবে। ফরেন পলিসি কি জিনিস বলতে পারবেন? হ্যালো, কেউ বলতে পারবেন? সম্পর্ক বজায় রাখার বহির্বিশ্বের সম্পর্ক, বহির্বিশ্বের সাথে সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি ফরেন পলিসি কি জিনিস। ঠিক আছে, আমরা যদি বলি কূটনৈতিক সম্পর্ক বা ডিপ্লোম্যাটিক রিলেশনস, সেটা বহির্বিশ্বের সাথেই হয় সাধারণত, সেটা নিয়ে এখন গল্প আলোচনা করবো। এবং ইন্টারন্যাশনাল রিলেশনস মানে আমাদের ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিক যে সম্পর্কটা সেটা আসলে দেখার চেষ্টা করব। ফরেন পলিসি যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি দেখতে চাই, ফরেন পলিসি বেসিক্যালি ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইন্টারেস্ট প্লাস স্ট্র্যাটেজি প্লাস পাওয়ার। আমি আবার বলতেছি, ন্যাশনাল ইন্টারেস্ট প্লাস স্ট্র্যাটেজি প্লাস পাওয়ার, এটাকে সাধারণত ফরেন পলিসি বলে। এটা যদি আমি টেকনিক্যালি বলি বা ম্যাথের ভাষায় বলি যে ফরেন পলিসি মানে কি, ফরেন পলিসি মানে হচ্ছে একটা ন্যাশনাল ইন্টারেস্ট প্লাস তার স্ট্র্যাটেজি থাকবে, তার প্লাস তার পাওয়ারটা যখন একসাথে হবে তখন আসলে ফরেন পলিসি হবে। এখন ফরেন পলিসি আসলে জিনিসটাকে আরেকটু বলি। ফরেন পলিসি বেসিক্যালি একটা কমপ্লেক্স জিনিস, যেটা একটা ডায়নামিক পলিটিক্যাল ডিসকোর্স হিসেবে আমরা আলোচনা করি। এই পলিটিক্যাল পার্সপেক্টিভ বা এই ডিসকোর্সের মেইন বিষয়টা হচ্ছে সেলফ ইন্টারেস্ট বা সেলফ নেশনস ইন্টারেস্ট, নিজের দেশের ইন্টারেস্টটাকে রক্ষা করা হচ্ছে ফরেন পলিসির মেইন মোটিভ বা ফরেন পলিসির মেইন কাজ। এখানে আসলে বেসিক্যালি বিলিভ করা হয় এটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। এবং একটা খেয়াল করে দেখবেন, একটা গাড়ি যেরকম চলতে, তার যেরকম গাড়ির অনেক ভালো, আমরা জানি একটা গাড়ি আমি কিনলাম, তার মাইলেজ ভালো, তার ইঞ্জিন ভালো, সে খুব স্পিডে চলে। আমি জানি না, যেহেতু আমার গাড়ি নেই তাই আমি কোন কোন দিক গাড়ি দেখতে হয় আমি আসলে খুব একটা ভালো করে জানি না, বাট স্টিল একটা গাড়ি কেনার সময় মানুষ যা দেখে, তার লুকিং ভালো, এটা আসলে মানে রাস্তায় খুব অল্প সময় 1 ঘন্টা মানে পার আওয়ারে অনেক দূরে, মানে পাওয়ার মাইলে খুব বেশি যাইতে পারে, তো অনেক ধরনের স্পিডি কিনা, এই ধরনের বিষয়গুলো আসলে দেখি। বাট সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে একটা গাড়ির চাকা। এখন গাড়ির মেইন উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় আমাকে শিফট করে নিয়ে যাওয়া। এখন গাড়ির যে ইঞ্জিন ভালো, লুকিং ভালো, সব ভালো, বাট গাড়ির চাকাটাই নাই, তাহলে তো আসলে গাড়ির যে মেইন পারপোজটা সেটাই আসলে সার্ভ হবে না। সেই একই ওয়েতে এটাই বিলিভ করা হয়, ফরেন পলিসি হচ্ছে একটা দেশের চাকা। ফরেন পলিসি মানে দেশের সবকিছু আছে, আমরা জানি একটা দেশের 4টা উপাদান, রাইট? গভর্নমেন্ট, তার একটা গভর্নমেন্ট, একটা টেরিটরি, একটা পিপল,
আরেকটা হচ্ছে তার সভারেন্টি। সো চারটা জিনিসই সবকিছু আছে, আমি মেনে নিলাম যে একটা গভর্নমেন্ট হওয়ার জন্য একটা প্রপার চারটা যেই ডাইনামিক্স থাকার দরকার, চারটা ডাইনামিক্সই আছে। কিন্তু মেইন যে ফরেন পলিসি, এটা যদি না থাকে, দেশটার যেরকম কোনো রিকগনাইজেশন হবে না, দেশটা যেরকম চলতে পারবে না। সেম একই ওয়েতে গাড়ির কথা আমরা আসলে এখানে বলতে পারলাম বা রিলেট করতে পারলাম যে গাড়ির যদি চাকাই না থাকে সে আসলে চলতে পারে। ফরেন পলিসি হচ্ছে একটা দেশের হুইল বা তার চাকার মতো, যেটা আসলে পলিটিক অফ ইন্টারন্যাশনাল পলিটিক্সে বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে কিভাবে আমরা অপারেট করব, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আমরা অনেক কথা বলি, সেখানে আসলে কিভাবে অপারেট করব সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা হয়। ফরেন পলিসি ইজ আ পার্ট অফ দ্য ন্যাশনাল পলিসি। বেসিক্যালি এটা ন্যাশনাল পলিসিরই একটা পার্ট। ন্যাশনাল পলিসিতে বা আমাদের গভর্নমেন্ট সিস্টেমই আসলে ঠিক করে ফরেন পলিসিটা কেমন হবে, কিভাবে হবে, সেটা আসলে ঠিক করে থাকে। এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টে আমরা আসলে কি রোল প্লে করবো। এক্সটার্নাল এনভায়রনমেন্ট বলতে এই যে কথাটা আরেকটু ক্লিয়ার হবে, সেটা হচ্ছে ফরেন পলিসি বলতে বেসিক্যালি হচ্ছে এক্ষেত্রে আরেকটা লাইনও বলা যায় যে কান্ট্রিজ ডাজেন্ট চুজ নেইবার্স, দে ম্যানেজ দেম। সাধারণত যখন যেই ওয়েতে আমরা আমরা কিন্তু নেইবার গুলোকে চুজ করতে পারি না, কিন্তু আমরা নেইবার গুলোকে কি করি, ম্যানেজ করি। কিভাবে ম্যানেজ করি? থ্রু ফরেন পলিসি। আমরা বলতে পারি যে ফরেন পলিসি হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা, প্রিন্স অটোমন বিসমার্ক উনি যেটা বলছেন যে অ্যাজ এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি। ডোমেস্টিক পলিসি যেখান থেকে শেষ হয় বা যেখান থেকে মানে যেখানে শেষ হয় সেটার যে শুরুটা মানে এরপরে যেটা শুরু হয় সেটাকে বলা হয় ফরেন পলিসি। অর্থাৎ আমাদের দেশজ যে নিয়ম নীতিমালাগুলো যেখান থেকে শেষ হয়, দেশজ নীতিমালাগুলো যেখান থেকে আমাদের মানে বাউন্ডারি চলে আসে, সেখান থেকে আসলে আমরা চিন্তা করি যে কিভাবে আমরা পার্শ্ববর্তী কান্ট্রিগুলোর সাথে বা অন্যান্য দেশগুলোর সাথে বিশ্বে কিভাবে নেগোশিয়েট করব, সেই ব্যাপারগুলো আসলে চলে আসে। হেনরি কিসিঞ্জার, যিনি আরেকজন বিখ্যাত, আমরা ওনাকে বিখ্যাত সচিব বলে থাকি বা বিখ্যাত ভাবে ওনাকে জেনে থাকি। কেন বিখ্যাত বলতে পারবেন? কেন আমাদের কাছে এতটা উনি গুরুত্বপূর্ণ, বারবার বিখ্যাত বিখ্যাত বলতেছিলাম, বলতে পারবেন? হ্যালো, কেউ তো নাই, হয়ে গেছে সবাই। জি ম্যাম আছি। আচ্ছা ঠিক আছে। হেনরি কিসিঞ্জার, কার জানি অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, হেনরি কিসিঞ্জার তিনি কারো একজনের মাইক অন হয়ে যায় ম্যাম বারবার। সামজিৎ টাইম। আচ্ছা, ওনাকে একটু বললেন বিকজ ওনার ইয়েতে অনেক শব্দ হয় আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হতেই পারে এরকম। হেনরি কিসিঞ্জারকে আমরা বারবার রিকগনাইজ করি একটা বিষয়ের কারণে, সেটা হচ্ছে উনি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বিশ্বে ওনার অনেক বড় রোল আছে। যখন 1971 ব্যাক টু দি 1971 চলে যাই, আমরা যখন আসলে সমর্থন আদায় করতেছিলাম, আমরা চাচ্ছিলাম যে আমাদেরকে সমর্থন করো। এখন সমর্থন এরকম না যে এসে আমাদের সাথে যুদ্ধ করো, ব্যাপারটা এরকম ছিল না। জাস্ট আমাদের উপরে যে জেনোসাইড হচ্ছে, আমাদের উপরে যে খারাপ কাজগুলো হচ্ছে, এটার বিরুদ্ধে আসলে তোমরা কিছু কথা বলো, এটার বিরুদ্ধে প্রেস মিডিয়া নিয়ে কথা বলো, বা আমাদেরকে যদি কোনো হেল্প করতে পারো করো, বা ওদেরকে বন্ধ করতে বলো এই যুদ্ধটা, এই জেনোসাইডটা। এটা নিয়ে আসলে আমরা কিছু সমর্থন আদায় করতে চাচ্ছিলাম, আমরা কিছু স্বীকৃতি চাচ্ছিলাম যে আমাদেরকে স্বীকৃতি দাও। এই হেনরি কিসিঞ্জার ছিল তৎকালীন সময় ইউএস, আমি এটা ক্লাসে হয়তো অনেকবার বলছি, ইউএস গভর্নমেন্টের ফর্মার সেক্রেটারি হিসেবে উনি নিযুক্ত ছিলেন, ডিপ্লোম্যাটিক সেক্রেটারি, অর্থাৎ ফরেন পলিসি ফরেন সেক্রেটারি হিসেবে কাজ করতেছিলেন। এই ফরেন পলিসিতে উনাকে যখন আমরা বলতেছিলাম যে প্লিজ আমাদেরকে একটু হেল্প করো, উনি কি করলেন, উনি বললেন কি দেখো, that is absolutely your internal matters, we cannot interfere in this sector, so আমরা আসলে তোমাদের ইন্টারনাল ম্যাটার্স গুলাতে ইন্টারফেয়ার করতে পারবো না, নাক গলাইতে পারবো না, তোমরা তোমাদের নিজেদের ব্যাপার বুঝে নাও। এমন এটা বলার সাথে সাথে উনি আরেকটা কথা বলছেন, সেটা হচ্ছে যে আই থিঙ্ক উই শুড নট interrupt your sessions because I don't think so that Bangladesh is Bangladesh can, sorry, Bangladesh now তখন East Pakistan বলা হতো, East Pakistan cannot will not do anything in the future. I considered it as a bottomless basket, so there is nothing happen there, nothing will happen there। মানে এই কথাটা উনি আসলে বলে খুব কটাক্ষ করছিলেন। এটার মিনিং ছিল এটাই যে আমি মনে করি তোমাদের ইন্টারনাল ম্যাটারে আমার নাক গলানো উচিত না, আর বাংলাদেশ বা ইস্ট পাকিস্তানের মতো একটা জায়গা সেখানে তো একেবারেই না, বিকজ তোমাদেরকে আমার কাছে একটা বটমলেস বাস্কেট বা তলাবিহীন ঝুড়ির মতো মনে হয়, যেখানে আসলে কোনো কিছুই কখনো ভবিষ্যতে কোনো কিছু আসলে হবে না, নাথিং উইল হ্যাপেন্স ইন দ্য ফিউচার। সো এখানে আসলে কোনো ডেভেলপমেন্ট এনশিওর করা যাবে না। সো তোমাদের ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে আসলে খুব একটা বলার কিছু নাই, আর ইন্ডিপেন্ডেন্সের দরকার আছে কিনা বা প্রয়োজনীয়তা আছে কিনা সেটাও আমার সন্দিহান বা আমি দ্বিধাহীন, সরি আমি দ্বিধাগ্রস্ত, এরকম সে আসলে বলার চেষ্টা করেছে। সো যেখানে তুমি সমর্থনই করতেছো না, সেখানে তুমি আবার আমাকে বটমলেস বাস্কেট বলে আমার কোনো ডেভেলপমেন্ট হবে না বলে তুমি আমাকে ডিসকারেজ করতেছো। সো এটা কিছু কান্ট্রিকে আসলে উস্কে দেওয়ার একটা ব্যাপার ছিল এই কথাটার মাধ্যমে। ওই লোকটাও
এই ফরেন পলিসির একটা বড় অংশ ছিল পৃথিবীতে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এমনি উনি খুবই ক্রিটিক্যাল ছিল, বিকজ উনি ফরেন পলিসির ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে ইউএস এবং অনেক কান্ট্রির জন্য। সো ওনার ক্ষেত্রেও একটা উনি যে কথাটা বলছেন, ফরেন পলিসি আসলে সেখান থেকেই শুরু হয় যেখানে ডোমেস্টিক পলিসি গুলা শেষ হয়। সো ফরেন পলিসি আমরা মোটামুটি বুঝতে পারলাম যে যেটা আসলে আমাদের পাওয়ার পলিটিক্স কিংবা আমাদের স্ট্র্যাটেজি, যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট যেখানে আমরা কভার আপ করতে পারি, সাধারণত সেটাকে ফরেন পলিসি বলা হয়, যেখানে অন্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্কগুলো আমরা আসলে কিভাবে মেনটেন করব, কি ওয়েতে রাখবো, সেটাই আসলে ফরেন পলিসি। এখন কথা হচ্ছে, আমরা যেটা প্রথমেই বলতেছিলাম যে ফরেন পলিসির আসলে বেসিক অবজেক্টিভটা আসলে কি, বা প্রিন্সিপাল, সরি অবজেক্টিভ না, প্রিন্সিপালসটা আসলে কি, সেটা নিয়ে একটু কথা বলি। প্রথম কথাটাই বলা আছে ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, এটা ইউএন চার্টার অনুযায়ী বাংলাদেশ ফরেন পলিসির ক্ষেত্রে আসলে কি ধরনের ভূমিকা পালন করে সেটা আমরা আসলে দেখব। আমাদের ক্ষেত্রে আমরা প্রথম ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার পরই, আমাদের ইন্ডিপেন্ডেন্টের পরে যে কনস্টিটিউশনটা হয়, যে সংবিধানটা হয়, সেখানে 25 নম্বর আর্টিকেলে বলা আছে যে বাংলাদেশ we shall not interfere in other nations politics, মানে বাংলাদেশ কখনই অন্য নেশনের পলিটিক্স এর মধ্যে ইন্টারফেয়ার করবে না, ইকুয়ালিটি বজায় রাখবে, নন ইন্টারফেয়ারেন্স থাকবে, ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে সবসময় অন্য কান্ট্রিকে রেসপেক্ট করবে। ইকুয়ালিটি বলতে সে ছোট হোক বা বড়, মানে বড় দেশ হোক, সে স্ট্র্যাটেজিক্যালি পাওয়ারফুল হোক কিংবা যে কোনো দেশ হোক, সেটা আসলে খুব একটা সে এইসব ব্যাপারে কোনোদিন নাক গলাবে না, পিসফুল সেটেলমেন্টের দিকে থাকবে, এবং সেটা আসলে ইউএন নীতি অনুযায়ী, অর্থাৎ জাতিসংঘের নীতি অনুযায়ী সব ধরনের ইন্টারন্যাশনাল ল মেনে বাংলাদেশের ফরেন পলিসিটাকে সেট আপ করছে। বাংলাদেশ যুদ্ধ জয় করার পরপরই প্রথমে আমরা যে কাজটা করছিলাম, ইউএন, ন্যাম এদের সদস্য পদগুলো আমরা অর্জন করছিলাম। সেখানকার কনস্টিটিউশন ডিক্লারেশন অনুযায়ী আমাদের 25 নম্বর আর্টিকেলে আমরা এই ফরেন পলিসি নিয়ে এই বার্তাটা আসলে পুরো বিশ্বকে জানাইছিলাম, যে আমাদের ক্ষেত্রে আমরা কিছু বার্তা দিয়েছি যে বাংলাদেশ সবসময় ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে রেসপেক্টফুল পজিশনে থাকবে, কারো সার্বভৌমত্বে আঘাত করবে না। সার্বভৌমত্ব বলতে বোঝাচ্ছে অন্য কান্ট্রিকে আমি আঘাত করবো না এবং অন্য কান্ট্রি আমাকে বিনা কারণে আঘাত করবে না। সো তাদের ইন্টারনাল ম্যাটার তাদের কাছে থাকবে, এটা আমি কখনো নাক গলাবো না। ইকুয়ালিটি থাকবে, পিসফুল সেটেলমেন্ট থাকবে, ডিসপিউটে আমি কখনো যাব না, মানে ঝগড়া বিবাদ সংঘাতে এটা আসলে যাব না। যদিও এইটা প্রত্যেকটা কান্ট্রি কনস্টিটিউশনে বলে থাকলেও প্র্যাকটিক্যালি, বা আমি আসলে এটা একটু পরেই কোশ্চেন করতাম, এটা আসলে কতটুকু আসলে আইডিওলজিক্যালি অনেকখানি এখানে বললেও প্র্যাকটিক্যালি আসলে এটার ইমপ্লিমেন্ট কতটুকু সঠিক সেটা নিয়ে আসলে কথা বলার জায়গা আসলে খুব একটা নাই। স্টিল বলবো একটু পরে সেটা নিয়ে। সো আমরা আসলে প্রথমে যেটা চিন্তা করছি, ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, এটা আমাদের মেইন একটা বার্তা ছিল। এটা আমাদেরকে ইউএন চার্টার থেকে, মানে ইউএন যে সনদটা, জাতিসংঘের যে সনদটা, সেখান থেকে আমাদেরকে বলা হয়েছিল এটা রাখতেই হবে। অর্থাৎ আমাদের সাথে তো যেহেতু ওয়েস্ট পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, সো আমাদের সাথে তাদের একটা ভালোই, যদি বলি যে একটা ভালোই সমস্যা আসলে ছিল। সো এখান থেকে আমরা প্রথমে চিন্তা করছি যার সাথে এতদিন যা যা সম্পর্ক ছিল সব ঠিক আছে, বাট এখন থেকে আমরা কারোর সাথে শত্রুতাপূর্ণ সম্পর্কে যাব না, সবার সাথে ভালো সম্পর্ক থাকবো, কারণ ইন্টারনাল ব্যাপারে নাক গলাবো না, সবার সাথে ইকুয়ালিটি বা মিউচুয়াল বেনিফিট রক্ষা করব, এবং পিসফুল কোএক্সিস্টেন্স, এই ব্যাপারগুলোতে আসলে থাকবো। বাট আমার কথা বলেন, এর পরপরই আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমরা যেটা করছি, ফ্রেন্ডশিপটা আসলে আমি যেটা বললাম যে আইডিওলজিক্যালি আমরা এটা বিলিভ করলো, প্র্যাকটিক্যালি কি আসলে আমরা এটা করি, বা স্ট্র্যাটেজিক্যালি আমরা আসলে এটা করি? আমরা কেন, পৃথিবীর কোনো দেশে কি এটা করে? সত্যি করে বলেন তো। বেসিক্যালি এই ফরেন পলিসিটাকে আমি বলি একটা ক্যালকুলেটেড কোঅপারেশন। খেয়াল করে দেখেন কথাটা কি বলছি, ক্যালকুলেটেড কোঅপারেশন, মানে আমি ক্যালকুলেট করে কোঅপারেশন করি, কার সাথে আমার সম্পর্ক ভালো থাকলে কি করতে পারবো আমি সেই ক্যালকুলেশনটা করি। যেমন ধরেন বর্তমানের এক্সাম্পল যদি আমি দিই, যে চায়নার সাথে আমার একটু ভালো সম্পর্ক রাখতে হবে, কারণ ও আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হেল্প করতেছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলতে আমার বিভিন্ন জায়গায় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতেছে, ও বিভিন্ন মেগা প্রজেক্ট গুলা দিচ্ছে, ওর এক্সপার্টাইজ দিচ্ছে, ও হেভি মেশিনারিজ গুলা, ইকুইপমেন্টস গুলো আমাকে দিচ্ছে, সেগুলো কম দামে দিচ্ছে, কম লোনে দিচ্ছে। সো আমার ডেট ক্রাইসিসে কম পড়তে হচ্ছে। চায়নার সাথে আমি একটা ক্যালকুলেটেড কোঅপারেশনে গেলাম, ওর সাথে ফরেন পলিসি আমি অকারণে এমনি হইলেও আমার ভালো রাখা উচিত। ইন্ডিয়ার সাথে আমি জিওগ্রাফিক্যালি ক্যালকুলেশনে গেলাম, কারণ ও আমার 4 পাশ থেকে আছে বা 3 পাশ থেকে আছে। এই 3 পাশ থেকে থাকার কারণে ওর সাথে আমি এরকম ভাবে গেলাম যে জিওগ্রাফিক্যালি ওকে আসলে আমি কিভাবে কানেক্ট করব, জিওগ্রাফিক্যালি আসলে আমি কিভাবে ক্যালকুলেটেডলি কোঅপারেশন করব। ইউএস এর সাথে যদি বলি, ওর সাথে আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেটে আমি ক্যালকুলেটেড একটা ফরেন পলিসি রিলেশন করবো। ওর সাথে আমার জিওগ্রাফিক্যালি কোনো প্রবলেম না থাকলেও, ওর সাথে আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ও এসে আমার দেশে কোনো মিল করতেছে না, ফ্যাক্টরি করতেছে না, কোনো মেগা প্রজেক্টে হাত দিচ্ছে না, স্টিল ওকে আমি কেন ক্যালকুলেশনে রাখবো বা ওর সাথে আমি কোঅপারেশনে থাকবো, কেন ওর সাথে আমি ফরেন পলিসি ভালো রাখবো? বিকজ ও আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেটটাকে ফ্যাসিলিটেট করতেছে। আমি এর দ্বারা প্রচুর পরিমাণে ফরেন রিজার্ভ, ফরেন ডলার অ্যাচিভ করতেছি, ফরেন রিজার্ভ করতে পারতেছি, যেটাতে পরবর্তী সময় আমি আবার খরচ করতে পারতেছি। সো দ্যাটস হাউ
বাংলাদেশ ডুইং মাল্টিভেক্টরাল ডিপ্লোমেসি ভেরি স্মার্টলি, যদিও বলা হয় ভেরি স্মার্টলি, বাট আসলে এটাকে ভেরি স্মার্টলি কি স্মার্টলি না সেটা আস্তে আস্তে টের পাবেন। এবং মাল্টিভেক্টর ডিপ্লোমেসিটা সবসময় আসলে আমরা পালন করে আসি, এটা আমাদের ক্ষেত্রেই হয়। দেখা যায় যে ইউএসএ বা অন্যান্য কান্ট্রি আসলে মাল্টিভেক্টর ডিপ্লোমেসিতে যায় না, কারণ ওরা ওদের স্ট্যান্ড পয়েন্ট যেটা সেটাই ওদের স্ট্যান্ড পয়েন্ট। আপনারা দেখবেন ইকোনমিক সেক্টরটা আসলে বা ইকোনমিক যে ভিডের পরে যে লেকচারটা আসবে সেটাতে আসলে দেখা যায় ওরা আসলে মেইনলি ক্যাপিটালিজমের উপর ভিত্তি করে যেসব কান্ট্রিকে দরকার, ইউর কান্ট্রিকে যেগুলো দরকার সেগুলোর সাথে আসলে ওরা ডিপ্লোমেসি মেনটেন করে। ওরা মাল্টিভেক্টর ডিপ্লোমেসিতে যায় না, ওরাও ক্যালকুলেটেড করেই চলে, বাট ওদের ক্যালকুলেশনটা ওদের নিজস্ব ওয়েতে থাকে। বাট আমরা চিন্তা করি যে কাছ থেকে আসলে কি সাহায্য পাবো, সাহায্যের দিক থেকে আমরা আসলে চিন্তা ভাবনা গুলা করে থাকি। সো এই জায়গাটা আসলে আমরা যদি এটা বলি যে নেভার ডিপেন্ডেন্ট অন পাওয়ার, ওয়ান পাওয়ার, আমাদের যে প্রবলেমটা হচ্ছে আমরা আসলে একটা পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট থাকা উচিত না, এবং পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট থাকলে কি হবে সেটা নিয়েও এখন এক্সাম্পল আমরা দিব। সো এখন আসলে যদি বলি এই ফরেন পলিসি আলোচনা করার সময় আমি আরো একটা কথা বলি, সেটা হচ্ছে ফরেন ইন গ্লোবাল পলিটিক্স নিউট্রালিটি ইজ অফেন দ্য হাইয়েস্ট ফর্ম অফ ইন্টেলিজেন্স। সো বাংলাদেশের ক্ষেত্রে আসলে যদি বলি যে নিউট্রালিটিটা মেনটেন করা উচিত। পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা নিউট্রালিটি মেনটেন করে, যে দেশগুলো আসলে শান্তিপূর্ণ দেশ, যেমন ধরেন আমরা যাদেরকে বলি এই সেনজেন যে কান্ট্রিগুলা বলি, যেগুলোকে আমরা পর্যন্ত সুইজারল্যান্ড বলি, সুইডেন বলি, এখন যদিও এদের মধ্যে সংঘাতপূর্ণ সিচুয়েশনের সৃষ্টি হচ্ছে বিকজ অফ ইউএসএ, বাট স্টিল এরা সবসময় যেটা করে সেটা হচ্ছে নিউট্রালিটির মধ্যে থাকে। ওরা এশিয়াটিক কান্ট্রিগুলোর সাথেও সেম থাকে, ওরা আমেরিকান কান্ট্রিগুলোর সাথেও সেম থাকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথেও সেম থাকে। নিউট্রালিটিটা আসলে মেনটেন করা, এটা হাইয়েস্ট ফর্ম অফ ইন্টেলিজেন্স বলা হয় এই ফরেন পলিসি সেক্টর গুলাতে। ওকে ফাইন, এখানে নিয়ে এসে একটু কথা বলি। ফরেন পলিসির প্রথম ক্ষেত্রে আসলে যেটা দেখা যায় সেটা হচ্ছে সেলফ প্রিজার্ভেশন। ফরেন পলিসির অবজেক্টিভ কি, কেন ফরেন পলিসি মেনটেন করা অত্যন্ত দরকার? মেইন ব্যাপারটা হচ্ছে সেলফ প্রিজার্ভেশন। নিজেকে সার্ভাইভালের জায়গা থেকে ঠিক রাখতে হলে আমাদের উপর যাতে কোনো আইসোলেশন না আসে, কোনো স্যাংশন না আসে, কোনো ইনভার্সন না আসে, সেই জায়গা থেকে নিজেদেরকে সেলফ প্রিজার্ভ করতে হইলেও আমাদেরকে ফরেন পলিসি লাগবে। যেমন ধরেন এক্সাম্পল হিসেবে আমরা শ্রীলঙ্কার ডেট ক্রাইসিসের কথা বলতে পারি। শ্রীলঙ্কা কি হয়েছিল, টু ডিপেন্ডেন্ট হয়ে গেছিল বিশেষ কয়েকটা কান্ট্রির উপরে ও ডিপেন্ডেন্ট হয়ে ওর ফরেন লোন গুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এই কান্ট্রিগুলো যদি আমাকে ফরেন লোন দেয় তাহলে আমি চলতে পারবো, আদারওয়াইজ আমি চলতে পারবো না। করোনার পর এই কান্ট্রিগুলো ওকে ফরেন লোন দেওয়া বন্ধ করে দিল। এর ফলে ওর ফরেন পলিসি ওদের সাথে, এবং ফরেন পলিসির জায়গাগুলো আসলে খারাপ হয়ে গেল, বর্ডার রিলেশনস খারাপ হয়ে গেল, বর্ডারের মধ্যে একে অপরের সাথে সম্পর্ক রাখতেছিল না। সো ও নিজেকে সেলফ প্রিজার্ভ করতে পারলো না, এবং সাথে সাথে একটা ডেট ক্রাইসিসের মধ্যে দিয়ে পড়ে গেল। এবং ইকোনমিক উইকনেসেস বেসিক্যালি রিডিউসেস দ্য ডিপ্লোম্যাটিক ফ্রিডম। তখন ওর ডিপ্লোম্যাটিক যে ফ্রিডমটা, ইকোনমিক উইকনেসটা এটাকে ডিপ্লোম্যাটিক ফ্রিডমটাকে আসলে নষ্ট করে ফেললো, এবং সেলফ প্রিজার্ভেশনের জায়গাটা এই ফরেন পলিসির কারণেও ধ্বংস হয়ে গেল। সো ফরেন পলিসির একটা মেইন অবজেক্টিভ হচ্ছে সেলফ প্রিজার্ভ করা। ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও তাই, আমরা ফরেন পলিসি মেনটেন করি নিজেদেরকে সেলফ প্রিজার্ভ রাখতে, নিজেদের ইন্টারেস্টটাকে হাই রাখতে, নিজেরা সুরক্ষিত থাকতে। আদারওয়াইজ যে কোনো কান্ট্রি যে কোনো সময় এসে আমাদেরকে যদি কোনোভাবে সামহাও আমাদেরকে অ্যাটাক করে, তখন আমার অন্য কান্ট্রিতে এসে আমাকে হেল্প করবে না। এখন ধরেন ইন্ডিয়া আমাদের সাথে রিসেন্টলি দেখলাম, গতকালকে, আমি জানি না আপনারা দেখছেন, আপনারা তো ক্রিকেট দেখেন রাইট? ক্রিকেট দেখেন, ইন্ডিয়ার সাথে রিসেন্ট ঘটনাগুলো দেখছেন, ওরা যে আমাদেরকে খেলতে দিচ্ছে না, বা হচ্ছে ওদের সাথে যে আমাদের যে প্রবলেম, বা পাকিস্তান যে এখানে আমাদেরকে একটা হেল্প করলো, এটা কি খেয়াল করছেন? ম্যাম কালকে তো নেগোসিয়েশন হয়েছে ম্যাম। হ্যাঁ, এইটার কথাই আমি বলছি, যে নেগোসিয়েশনটা হয়েছে, এটা কি খেয়াল করছেন? সেটাই আমি বলতেছি। আমি জানি না মেয়েরা দেখছে কিনা বা অন্য ছেলেরা দেখছে কিনা, সবাই দেখছেন কিনা। আমি কালকে দেখতেছিলাম যে ইন্ডিয়ার সাথে আমাদের যে লাস্ট কিছুদিন ধরে অনেক ধরনের প্রবলেম ছিল, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা বিসিবি কে বারবার বলা হইতেছিল যে ইন্ডিয়ার সাথে আমরা ইন্ডিয়ার সাথে খেলবো না, কিন্তু ইন্ডিয়ায় আমাদের ম্যাক্সিমাম ম্যাচ, সেখানে বাংলাদেশকে তখন কি বললো, তোমরা যদি এরকম করো তোমাদেরকে খেলতে দিব না, আমাদের উপরে অনেক কি বলবো অনেক পানিশমেন্ট দেওয়া হবে, অনেক কিছু বলা হলো। তারপরও আমরা সবকিছু অগ্রাহ্য করে আমরা খেলতে গেলাম না। বাট একই সাথে খেয়াল করে দেখেন, এটার কারণ কি বলতে পারবেন? এই যে একটা নেগোসিয়েশন হলো, পাকিস্তান যে নেগোসিয়েশন করলো, এটা কি কারণ কি বলতে পারবেন? কেন নেগোসিয়েশন করতে বাধ্য হইলো আইসিসি? জানেন এটা কেউ? আচ্ছা ফাইন, যেহেতু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে না তাই জন্য মিডিয়া রাইটস কিনা ছিল, যাদের মিডিয়া রাইটস কিনা ছিল তারা প্রেসার দিতেছিল, আর ওই প্রেসারটা যদি তারা মানে ওই প্রেসারটা আইসিসির উপর পড়তো, আর আইসিসি ওই প্রেসারটা দিত বাংলাদেশ আর পাকিস্তানের উপর।
আচ্ছা, আমি একটু রিলেট করি আপনাকে কথাটায়। সেটা হচ্ছে এখন প্রেসার কি ছিল বা ছিল না, কেন আইসিসি বাধ্য হলো একটু বলি। আইসিসির যে মেইন ফান্ডিংটা আসে, তার ফান্ডিং এর মানে মানুষের যে একটা ক্রেজ থাকে এটা বলি আর কি, এই ক্রেজের কিছু ফান্ডিং এর প্রায় বিশাল একটা অংশ আসে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ থেকে। সরি, বাংলাদেশকে স্যাংশন করা হয়েছে বা বিভিন্ন কারণে আরো যা যা করা হয়েছে, এবং ওরা বলছে যে আমরা ইন্ডিয়ায় মানে ইন্ডিয়ার সাথে খেলবো না, পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলবে না। এই বিষয়টা যখন ওরা ডিক্লেয়ার করছে, তখন এই যে যেটা বলতেছেন প্রেস মিডিয়ার একটা প্রেশার ছিল, এবং প্রেস মিডিয়ার একটা উইং এর একটা বড় অংশ কিন্তু এই আইসিসি পেয়ে থাকে। আইসিসি এখান থেকে একটা বিশাল অংশ মানে পায়। এছাড়াও যে টিকিট বলি, এত পরিমাণ দর্শক হয় এই টিকিটকে বিক্রি করে, এবং এত পরিমাণ অ্যাড গুলা যদি বলি, এই সময় যে পরিমাণ অ্যাড দেওয়া হয় ইন্ডিয়া এবং পাকিস্তান, সেখান থেকে আইসিসির একটা বিশাল অংশ, প্রায় সেটা মনে হয় 30%-এরও বেশি, সেই অংশের ইনকামটা হয়ে থাকে। এখন দেখতেছি ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ না হলে ওরা যদি বয়কট করে, এই পুরা প্রেস মিডিয়ার রোল উইংটা পুরাপুরি এদেরকে প্রেশারাইজ করতেছে, কারণ ওদের টিভি চ্যানেল কোনো কিছু চলবে না ওই টাইমটায়। এবং ওদের যে এই যে প্রেস মিডিয়ার যে রোলটা বা ওদের যে এক্সপানশনটা, এটা কমপ্লিটলি একটা ডিসকারেজ, মানে আইসিসি একটা ডেপ বা লোনের মধ্যে পড়ে যাবে। সো তারা বাধ্য হয়েই পাকিস্তানের কাছে পরের দিকে যায় যে ওরা যাতে ম্যাচটা খেলে। ওরা তো পাকিস্তান তো এটাও বলছে যে ইন্ডিয়া যদি ম্যাচ হয় তাহলে ওরা ওয়াক ওভার দিয়ে চলে যাবে, অর্থাৎ ইন্ডিয়াকে জিতাই দিয়ে ওরা চলে যাবে, ওদের তাতেও কোনো সমস্যা নাই। সো ওয়াক ওভার হলে তো গেস্ট বা মানুষ আসলে দেখতে আসবে না। ওদের এই অ্যাড গুলার কি হবে, ওদের এই যে এইটার সাথে একটা ফুড ইন্ডাস্ট্রি কাজ করে, ফুড ইন্ডাস্ট্রির কি হবে, ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি কাজ করে, এগুলো পুরো কমপ্লিটলি ধসে যাবে, বা একটা সাময়িকভাবে ধসে যাবে, বলতে একটা সাময়িকভাবে একটা প্রফিট লসের দিকে যাবে। সো এই বিষয়টাকে এনশিওর করার জন্য তারা আসলে এখানে আসে। সো এটাও এক ধরনের ফরেন পলিসিরই একটা অংশ। এই ফরেন পলিসির অংশ হিসেবে সেলফ প্রিজার্ভেশন করাটাই, যে আমাদের সাথে এখন হয়তো পাকিস্তানের একটু খেলার দিক থেকে পাকিস্তানের সাথে ফরেন পলিসির অংশটা ভালো, আমাদের সাথে অন্যান্য কান্ট্রির ফরেন পলিসির অংশটা ভালো, এই যে বিষয়গুলো, এটার কারণে নিজেদেরকে সেলফ প্রিজার্ভ করা যায়, আদারওয়াইজ করা যাইতো না। এই কথাটা মানে এটাকে বলা হয় মডার্ন ফরেন পলিসি, কিংবা ইকুয়ালস টু বিজনেস স্ট্র্যাটেজি। মানে মডার্ন ফরেন পলিসিটা অনেকটা বিজনেস স্ট্র্যাটেজি টাইপের, যে যতটুকু সে ততটুকু আসলে কিভাবে নিজেকে এই বিজনেস স্ট্র্যাটেজি দ্বারা একে অপরকে আঘাত করবে, এটাই আসলে একটা বড় ব্যাপার। সো ইন্ডিয়া এখন বাধ্য হচ্ছে, বা ইন্ডিয়া বলতে আসলে আইসিসি এখন বাধ্য হচ্ছে, কারণ আইসিসির একটা বড় অংশ আসলে ইন্ডিয়ান বোর্ড থেকে আসে। সো এই জন্যই আসলে বলতেছে ওরা বাধ্য হয়েছে পরবর্তীতে এখন সব স্যাংশন তুলে দেওয়ার এবং একটা নেগোসিয়েশন করার আমাদের সাথে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইভেন নাকি টাকা পয়সাও দিবে না, এটাও বলতেছিল। সো ইকোনমিক অ্যাডভান্সমেন্ট এন্ড ইন্টিগ্রেশনের কথা যদি বলি, বাংলাদেশের একটা ফরেন পলিসির একটা অবজেক্টিভ হচ্ছে ইকোনমিক ইন্টিগ্রেশন করা, এবং অন্যান্য কান্ট্রির সাথে যদি ফরেন পলিসি ভালো হয়, তখন দেখা যায় কি, এই যে দেখুন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আমাদের জাপান আমাদেরকে কি করতেছে, মেট্রো করতে হেল্প করতেছে, আমাদের ইনফ্লুয়েন্স গুলাকে গ্রো করতে চেষ্টা করতেছে। চায়না আমাদের বিভিন্ন ব্রিজ গুলা করার জন্য টাকা পয়সা দিচ্ছে। এবং একটা ব্যাপার হচ্ছে এইড ইজ নেভার ফ্রি। হ্যাঁ, এটা খুব আমি ক্লাসেও বলি যে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে কোনো ফ্রি লাঞ্চ নাই। এই যে এড গুলা দিচ্ছে, এই যে এগুলা দিচ্ছে, এগুলা কখনোই ফ্রিতে দিচ্ছে না। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে আমাদের ফরেন পলিসি ভালো, এবং ফরেন পলিসিটা মেনটেন হচ্ছে দেখে তারা আমাদেরকে ইকোনমিক অ্যাডভান্সমেন্ট এবং ইন্টিগ্রেশন করতে দিচ্ছে। অ্যাগেন আমরা যদি বলি সেফগার্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ অগমেন্টিং ন্যাশনাল পাওয়ার, একসাথে এগুলা বলি, আপহোল্ডিং ন্যাশনাল আইডিওলজি এবং মানে আপহোল্ডিং ন্যাশনাল প্রেস্টিজ। এটা ক্লাসে বললে আরেকটু মজা লাগে যদিও, বাট স্টিল এখানেই বলি, সেখানে কিছু করার নাই। একটা ফরেন পলিসি কতটা গুরুত্বপূর্ণ এটা তখনই বুঝবেন যখন একটা ন্যাশনাল পাওয়ারের উপর আপনার হাত চলে আসবে। আমি ক্লাসে গল্প করছিলাম যে 2024-এ আসলে গভর্নমেন্ট যে ধসে পড়ছে, এটার পেছনে যে ইন্টারন্যাশনাল ফরেন পলিসি যে কত বড় ভূমিকা পালন করছে, এটা আসলে চিন্তার বাইরে। যখনই আসলে আমরা একতরফা, মানে এটা একটু পরে খেয়াল করবেন, বাইলেটারালিজমের দিকে চলে যাচ্ছিলাম, যদিও আমাদের ফরেন পলিসি হওয়া উচিত মাল্টিলেটারালিজম, বাট আমরা যখনই মাল্টিলেটারালিজম থেকে সরে যাই, বাইলেটারালিজম অর্থাৎ দ্বিপাক্ষিক একটা ফরেন পলিসি, নির্দিষ্ট যে কোনো একটা দেশের সাথে আসলে যখন ফরেন পলিসিতে বেশি জড়ায় যাচ্ছিলাম, তখনই আমাদের কি হলো দেখেন, আমরা নিজেদেরকে সেফগার্ড করতে পারলাম না। আমাদের ন্যাশনাল পাওয়ার, আমাদের নিজেদেরকে বলতে প্রিভিয়াস গভর্নমেন্ট তাদের ন্যাশনাল পাওয়ারটাকে সেফগার্ড করতে পারলো না। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক শুধুমাত্র বাইলেটারাল সম্পর্ক রাখার জন্যই কিন্তু দেখেন চায়না বলেন, ইউএসএ বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, বিভিন্ন কান্ট্রি বলেন, তারা আশেপাশে কিন্তু আমাদের উপর রেগে গেছিল, এবং রেগে যাওয়ার কারণেই কিন্তু ওই সময়কার যে পলিটিক্যাল পার্টি ছিল তাদের ন্যাশনাল পাওয়ারটা তারা ধরে রাখতে পারলো না। সো ফরেন পলিসি একটা বড় ভূমিকা পালন করে আপনার ন্যাশনাল পাওয়ারকে ধরে রাখার জন্য, ন্যাশনাল আইডিওলজিটাকে এবং ন্যাশনাল প্রেস্টিজটাকে। চিন্তা করেন যে পরে বাধ্য হয়ে কি করলো, যে পালায় যেতে বাধ্য হলো, এক একটা গভর্নমেন্ট পালায় যেতে তখন বাধ্য হয়, গভর্নমেন্ট দেশ ছেড়ে পালাইতে পর্যন্ত বাধ্য হয় বিকজ অফ দ্যাট রিজন।
সো ফরেন পলিসি যদি ভালো হইতো, ওকে যদি এখানে প্রত্যেকটা কান্ট্রি, ধরেন প্রিভিয়াস গভর্নমেন্টের কথা যদি বলি, ওকে যদি ইন্ডিয়া থেকে শুরু করে চায়না বা প্রত্যেকটা কান্ট্রি যদি ওকে সেফগার্ড করতো, ওকে আজকের দিনটা দেখতে হইতো না। বাট ওকে সেফগার্ড করে নাই বিধায় অন্য কান্ট্রির সাথে অন্য কান্ট্রির প্রবলেমে আমাদের একটা গভর্নমেন্ট কমপ্লিটলি ধসে পড়ে গেল। সো এটা একটা বড় একটা ভূমিকা। বিল্ডিং ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোঅপারেশন, পলিটিক্যাল হারমোনি এবং পিস, গ্লোবাল পিস এনশিওর করাও এটার একটা অবজেক্টিভ। যদিও আমরা এটা বলে থাকি এই কাজগুলো করা উচিত, কিন্তু আসলে সত্যি কথা বলতে আমাদের সাথে যদি খেয়াল করে দেখেন, মায়ানমার বর্ডারে আমাদের একটা টেনশন অ্যারাইজ হচ্ছে, আমাদের বিজনেস কমিউনিটিতে একটা প্রবলেম ওদের সাথে, মিলিটারিতে একটা সমস্যা, আমাদের গভর্নমেন্ট বা হিউম্যান রাইটস একটা আসলে সমস্যা। সো ফরেন পলিসি আসলে একটা কমপ্লিটলি একটা প্রেশারালাইজ করতে থাকে প্রত্যেকটা কান্ট্রিকে ইন্টারন্যাশনাল কোঅপারেশনসে থাকার জন্য। আর যদি না থাকে ফরেন পলিসি, তখন ইন্টারন্যাশনাল কোঅপারেশনস গুলো আমরা কমপ্লিটলি হারাই ফেলি, এবং এই হারাই ফেলার ফলে আস্তে আস্তে আমাদের ফরেন পলিসি বা আমাদের আসলে দেশের যে ন্যাশনাল পাওয়ার গুলা, এগুলার প্রেস্টিজ গুলা হারায় যায়। আমাদের উচিত ছিল আমরা মাল্টিলেটারিজম, আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট যদি মাল্টিলেটারিজমে যাইতো, অর্থাৎ বহুমাত্রিক সম্পর্ক বলা হয় এটাকে, এটার মধ্যে যদি থাকতো, আমরা একই সাথে যদি ইন্ডিয়া, পাকিস্তান, মিয়ানমার প্রত্যেকটা কান্ট্রিকে যদি ব্যালেন্স করতে পারতাম, তাহলে আসলে খুব একটা সমস্যা এখানে হইতো না। আমাদের গভর্নমেন্টের খুব একটা, তারা চিরস্থায়ী ছিল, চিরস্থায়ী থেকে যাইতে পারতো, কিন্তু তারা আসলে এই কাজটা করে নাই। আমরা ফরেন পলিসি দ্বারা টেরোরিজমকে কমবেট করার চেষ্টা করি বা জঙ্গি হামলাকে কমবেট করার চেষ্টা করি, এবং এই ফরেন পলিসি আমাদেরকে আরো একটা হেল্প করে অবজেক্টিভ হিসেবে, সেটা হচ্ছে আমাদের রেমিটেন্সটাকে গ্রো করে। যত বেশি ফরেন পলিসি ভালো থাকে, আমরা ওইসব দেশে মাইগ্রেট করতে পারি, যত বেশি মাইগ্রেট করতে পারি তত বেশি ফরেন কারেন্সি ইনক্রিজ হয় আমাদের, এবং ফরেন রিজার্ভ বাড়তে থাকে, আমাদের রেমিটেন্স গুলো আসতে থাকে, এবং রেমিটেন্স আসলে আমাদের জিডিপি গ্রো হয়, এবং ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট গুলো আমরা তখন বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন জায়গায় এগুলো করতে পারি ওই ফরেন রিজার্ভ দ্বারা। এছাড়াও হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল সাপোর্ট ফর ডেট রিডাকশনের দিকে আমরা আসলে জায়গা পাই। সেটা হচ্ছে যখন কোনো কান্ট্রির ফরেন পলিসি ভালো থাকবে, যেমন ধরেন জাপানের সাথে বা রাশিয়ার সাথে আমাদের ফরেন পলিসি খুব ভালো, তখন ওরা কি করে, আমাদেরকে যে কোনো এইড দেয়, মানে আমরা তো সাধারণত লোন ছাড়া চলতে পারি না, ওরা তখন লোন দেয়। লোন দেওয়ার সময় আমাদের এই ডেপ্থের বিষয়টা বা ইন্টারেস্টের বিষয়টা সাধারণত একটু কমায় দেয়। দেখা যায় যে একটা ইউর কান্ট্রি বা একটা ডেভেলপ কান্ট্রিকে ওরা যেখানে আসলে হয়তো 30% লোনে আসলে দিচ্ছে বা 37%, 40% লোনে আসলে দিচ্ছে ওদেরকে টাকাগুলা, আমাদেরকে দিচ্ছে মাত্র 1-2%। কখনো কখনো আবার শুধুমাত্র কন্ডিশনের বিপরীতে, অর্থাৎ একটা শর্ত দেয়, এই যে বিভিন্ন পলিসি গুলা দেয় যে তোমার কান্ট্রিতে একটা পলিসি খাটাও, একটা এডুকেশন পলিসি খাটাও, এটার বিনিময়ে অনেক কিছু ডেপ দেয়। বাট এই টাকাটাও তো দেয় বিকজ অফ ফরেন পলিসি। ইন্টারন্যাশনাল সাপোর্টটা, ডেপ রিডাকশনটা অনেক সময় এই টাকাগুলো ওরা মাফও করে দেয়। যদি ফরেন পলিসি ভালো হয়, তখন আমরা মাফ চাই যে আমরা তো আসলে ক্রাইসিসের দিকে পড়ে যাচ্ছি, আমরা টাকা শোধ করতে পারতেছি না, আমরা বরঞ্চ তোমাদের অন্য কিছুতে হেল্প করবো, আমাদের এই টাকাটা তোমরা মাফ করে দাও বা এই লোনটা তোমরা মাফ করে দাও। তখন ওরা অনেক ক্ষেত্রে ফরেন পলিসির ক্ষেত্রে এটা মাফ করে দিতে বাধ্য হয়। মার্কেট এক্সপানশন এবং প্রমোশন অফ ট্রেড, ইউএসএ, ইউর সাথে আমাদের মার্কেট এক্সপানশনের ক্ষেত্রে প্রচন্ড ফরেন পলিসি ভালো আছে বলেই আমরা ওই মার্কেটটাকে গ্র্যাব করতে পারতেছি, এবং তারা আমাদেরকে ডিউটি ফ্রি কোটা ফ্রি আর কি, ডিউটি ফ্রি কোটা ফ্রি সুবিধাটা দিচ্ছে, যার ফলে আমরা ওদের মার্কেটে সহজেই কোনো ট্যাক্স বা ট্যারিফ ছাড়া ঢুকতে পারতেছি। আমাদের ফরেন পলিসিটা ওদের এই ট্রেডের সেক্টরে অনেক ভালো, পলিটিক্যাল সেক্টরে ভালো না হলেও ট্রেডের সেক্টরে ভালো। সো আমি এতক্ষণ ধরে বললাম বাংলাদেশ আসলে কি কি প্রিন্সিপালস নিয়ে কাজ করে, যে কোথাও ডিস্টার্ব করবে না, ইকুয়াল বেনিফিট থাকবে। যদিও এটা একটু আগেও বললাম যে আইডিওলজিক্যালি এটা আসলে শুনতে সুন্দর, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশই আসলে এটা মানে না। প্রত্যেকটা কান্ট্রি ইকুয়াল, প্রত্যেকটা ছোট কান্ট্রির সাথে কি সেম সম্পর্ক বজায় রাখে? কোনোদিনই রাখে না, মিউচুয়াল বেনিফিট কখনোই করে না। বলতেছে অন্য কান্ট্রিকে আঘাত করবে না, বাট আঘাত তো করতেছে, যুদ্ধ চলতেছে, উই আর মানে দেখতেছি এটা আমরা কমপ্লিটলি। সো এই বিষয়টা আসলে দেখলাম। অ্যাগেইন এরপরে আসলে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, কি কি অবজেক্টিভ বা এইম নিয়ে আসলে কাজ করে, কি কি এইম থাকা উচিত, এই এইম গুলো না থাকলে কি কি প্রবলেম হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ডিটারমিনেন্স নিয়ে এখন কথা, কিসের উপর ডিপেন্ড করে ফরেন পলিসি গুলো আসলে স্টাবলিশ হয়, যে আমাদের সাথে যে ফরেন পলিসি ভালো করবে সেটার রিজন গুলা কি, কারণগুলা কি, সেটা এখন দেখবো। দুইটা মেইনলি কারণ, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল ম্যাটার্স গুলাই সব থেকে বড়। যেই দেশের সাইজ যত বড় এবং তার পপুলেশন হারের উপর ডিপেন্ড করে সাধারণত ফরেন পলিসি বিল্ড আপ হয়। আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশের ফরেন পলিসি সত্যি কথা বলতে খুব একটা ভালো না, আমাদেরকে খুব একটা গণে না, ভালো না বলতে খুব একটা গণে না, রিকগনাইজেশন করতে চায় না, বিকজ অফ আমাদের টেরিটোরিয়াল ল্যান্ড থেকে পপুলেশন হার অনেক বেশি। এখন কোনো কান্ট্রি যদি ফরেন পলিসি বিল্ড আপ করতে যায়, তারা চিন্তা করে দূর, এদের সাথে ফরেন পলিসি ভালো করে আমি কি করব,
আলটিমেটলি এর পপুলেশনটা আমার জন্য বার্ডেন, পরের দিকে আমাদেরকে মাইগ্রেট করে নিয়ে আসবে, আমার দেশে ঢুকতে চাইলে আমি তখন কিছু বলতে পারবো না, আমার দেশের কারেন্সি ওরা নিয়ে যাবে, এগেইন ওদের পপুলেশনে যখন ঝামেলা লাগবে তখন ওরা আমার কাছে সাহায্য চাবে। সো এই যে সাইজ, এটা একটা বড় একটা ব্যাপার। আবার যেই কান্ট্রির সাইজ যত বড় সেই কান্ট্রি তত বেশি ভূমিকা বা রোল প্লে করে, তাদের মিলিটারি অনেক বড় থাকে, তাদের বিজনেস কোঅপারেশন তত বড় থাকে, মানে তারা বর্ডারের সাইড থেকে অনেক স্ট্রং থাকে। সো এগেইন জিওগ্রাফির কথা যদি বলি, জিওগ্রাফিক্যালি এই যে আমাদের বর্ডার রিলেশনস, এই বর্ডার রিলেশনসটা আমি প্রথম ক্লাসেও বলতেছিলাম যে আমরা যদি বহু কান্ট্রির সাথে আমাদের বর্ডার রিলেশনস থাকতো তাহলে আমাদের ফরেন পলিসি আরো স্ট্রং হইতো, আমরা তাদের সাথে ভালো নেগোসিয়েশনে যাইতে পারতাম। কিন্তু বিকজ অফ একটা কান্ট্রি আমাদেরকে ঘিরে আছে জিওগ্রাফিক্যালি, এবং সেখান থেকে আরো ফার্টিলিটিতেও একটা বড় ভূমিকা পালন করে থাকে। যেমন ধরেন যে কান্ট্রি ফার্টিলিটি রেট যত ভালো, আমাদের দেশে যত বেশি এগ্রিকালচার প্রোডাকশন হবে তত আমরা স্ট্রং হব। তখন অন্যান্য কান্ট্রি বলবো ওরা তো স্ট্রং, সমস্যা কি, ওদের সাথে ফরেন পলিসি করলে সমস্যা নেই, আমার তো বরঞ্চ ভালোই, কখনো যদি আমার প্রয়োজন হয় আমি তখন ওর থেকে কিছু একটা হেল্প হলেও পাইতে পারবো। কিন্তু আমাদের যখন ফার্টিলিটি রেট কমে যাবে তখন ওরা আমাদের সাথে ফরেন পলিসি করতে যাবে না। ক্লাইমেটলি এবং লোকেশন ওয়াইজ, যেটা একটু আগে বললাম যে জিওগ্রাফিক্যালি আমাদের এই লোকেশনটা একটা বড় ভূমিকা পালন করে। ওয়াটার ওয়েস্ট, আমি একদিন ক্লাসে বলেছিলাম যে এই পৃথিবীতে পানির উপর যার যত রাজত্ব থাকে সে তত আসলে রাজ করতে পারে। সেম ওয়াটার ওয়েস্টটা দেখেও ফরেন পলিসিটা বিল্ড আপ করে অনেক বড় বড় কান্ট্রি চিন্তা করছেন। আমরা বাংলাদেশকে কেন একটু রিকগনাইজেশন করে, বিকজ অফ বে অফ বেঙ্গল, বিকজ অফ সেন্ট মার্টিন এবং আদার ওয়াটার ওয়েজ এর কারণে আমরা একটু রিকগনাইজড হই, আমরা একটু হইলেও হেল্প পাই, আদারওয়াইজ আমরা কোনোটাই পাইতাম না। ক্লাইমেটের কথা যদি বলি, ক্লাইমেটলি যত ভালনারেবল থাকবেন, আপনাকে যত বেশি ফ্লাড, যত বেশি আসলে বিভিন্ন কিছু আসলে আপনাকে ভিজিট করবে, তত বেশি অন্যান্য কান্ট্রি ডিসকারেজ হয়। কারণ আমার দেশে ফ্লাড আসতেছে, সাইক্লোন আসতেছে, দিন শেষে আমি ওদেরকে কি বলবো যে আমি তো ক্লাইমেটলি ন্যাচারালি অনেক ভালনারেবল, আমাকে একটু হেল্প করো। তখন ওরা বলবে যে তোমাকে আসলে হেল্প করে আমার কি লাভ, তখন ফরেন পলিসি আসলে ভালোভাবে বিল্ড আপ করতে চায় না। বাট যেসব দেশগুলো ক্লাইমেটলি অনেক স্ট্রং তারা আসলে এই ব্যাপারগুলোতে অনেক ভালো ভূমিকা রাখতে পারে। কালচার এবং হিস্ট্রি একটা মেইন ইম্পর্টেন্ট জায়গা। কালচারাল সাইড থেকে অনেক কি বলবো, মানে ইনফ্লুয়েন্স কাজ করে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে। বিকজ খেয়াল করে দেখেন, যে কান্ট্রি কালচারালি যতটা ডেভেলপড তাদেরকে ওইসব ফরেন পলিসি, যেমন ইন্ডিয়ার কালচারালি যদি বলি, হলিউড বলিউড এই দুইটা পৃথিবীতে অনেকভাবে ছড়ায় আছে অন্যান্য কান্ট্রি থেকে। এই হলিউড বলিউডের কারণে অনেক দেশ এন্টারটেনমেন্ট পারপোসে হইলেও এইসব কান্ট্রির সাথে ফরেন পলিসি, যে আমাদের এন্টারটেনমেন্টের যেই বড় একটা বিষয়, এবং মানুষ পৃথিবীতে সব থেকে বেশি খরচ করে খাওয়া দাওয়ার পরে তার এন্টারটেনমেন্ট পারপোসে, এন্টারটেনমেন্ট পারপোসের জন্য হলেও তাদের সাথে মানে একটা অ্যাটাচ থাকতে চায়, তো তখন তাদের সাথে ফরেন পলিসি ভালো রাখতে চায়। হিস্ট্রিক্যাল কথা যদি বলি, আমাদের মতো কান্ট্রিগুলো যাদের লং কলোনিয়াল হিস্ট্রিয়াল পিরিয়ড আছে, মানে যাদের লং কলোনিয়াল একটা উপনিবেশিকতা শাসন আছে, যারা আসলে মীর জাফর ওয়েতে পৃথিবীতে বারবার রিকগনাইজ, যারা বারবার আসলে ট্রাস্ট কি বলবো ডিস্ট্রাস্টের কাজ করছে, যারা বেশিরভাগ সময় বিশ্বাসঘাতকতার কাজ করছে, সেসব কান্ট্রির সাথে ফরেন পলিসি মেনটেন করতে চায় না। বিকজ ওরা বলে যে হিস্ট্রি বলতেছে তোমরা আসলে কোনোদিন রুল করার লিডারশিপের ক্ষমতা নাই, তোমাদের আসলে যা আছে সব হচ্ছে বিশ্বাসঘাতকতার একটা রূপ। তো তোমাদের সাথে যদি আমরা ফরেন পলিসি বিল্ড আপ করি, তোমরা যে আমাদেরকে আঘাত করবে না, এটার আসলে কি নিশ্চয়তা আছে। সো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে হলেও এই ফরেন পলিসিটা তখন আসলে একটা বড় একটা ডিজাস্টার ওয়েতে পড়ে যায়। সো বাংলাদেশের ফরেন পলিসিটা এই কালচার এবং হিস্ট্রির উপর ডিপেন্ড করে অনেক কান্ট্রি আমাদের সাথে মেনটেন করে। ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল স্ট্রাকচার একসাথে বলি। এই সোশ্যাল স্ট্রাকচারটা বা ইকোনমিক ডেভেলপমেন্ট, যার ইকোনমিক ডেভেলপমেন্ট যত ভালো, যে টেকনোলজিক্যালি যত বেশি আসলে ইনফ্লুয়েন্ট, তার সাথে তত আমরা ভালো রাখতে চাই, কারণ তার থেকে আমরা সহজেই সাহায্য পাবো, টেকনোলজিক্যালি বিভিন্ন হেল্প পাবো, বিভিন্ন অ্যাসিস্ট্যান্স পাবো। এই বিষয়টা আসলে অনেক বড় ডিপেন্ড করে। আর আমাদের মতো কান্ট্রির সাথে মানুষজন করতে চায় না, তোমাদের তো কিছুই নেই, না ইকোনমিক ডেভেলপমেন্ট আছে, না টেকনোলজি আছে, না কিছু আছে। আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার এবং পাবলিক মুড, একসাথে বলবো এই দুইটা। সেটা হচ্ছে আমাদের যেই রিলিজিয়ান যে বেসটা বা রিজিওনাল যে একটা সমস্যাটা, আমাদের রিজিয়ন নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে অনেক বেশি কনফ্লিক্টে থাকি সব সময়। আমাদের রিলিজিয়ানের একটা আলাদা ব্যাখ্যা আছে, আমাদেরকে প্রায় সময় অনেক ধরনের রিলিজিয়ান ব্যাখ্যায় বা অনেক ধরনের এক্সট্রিমিস্ট হিসেবে আমাদেরকে, জানি না নেক্সটে কি হবে, এই যে 12 তারিখের নির্বাচনের পরে আসলে ফরেন পলিসি যে কোন দিকে ঘুরবে এটা আপনারাই ডিটারমাইন করতে পারবেন আমার থেকে ভালো, কারণ বিশ্বের অনেক দেশ আমাদেরকে নতুন একটা টেররিস্ট আখ্যা দিতে পারে, অনেক দেশ অনেকভাবে নিজেদেরকে আখ্যা দিয়ে বাঁচাইতে পারে। আই ডোন্ট নো কি হতে পারে, কারণ বিশ্বের দেশগুলো তো বসেই আছে এই ধরনের একটা আখ্যা দিয়ে একটা দেশকে কমপ্লিটলি ধ্বংস করে দেওয়ার জন্য, এটাই তাদের একটা বিশাল ব্যাখ্যা। 12 তারিখের পরে ইকোনমি বা ফরেন পলিসি আসলে আমাদের ভালো হবে না মন্দ হবে, আমি খুবই এখন ইমোশনালি মানে এই জায়গাটা একটু টেনশনে আছি। বিকজ
বিকজ এতদিন তো একরকম চলে আসছে, এতদিন একরকম ফরেন পলিসি হয়ে আসছে, কিন্তু এখন আসলে যদি যেদিকেও নতুন কেউ আসে আর সে যদি ফরেন পলিসি না বুঝে, তাহলে আসলে কমপ্লিটলি একটা ফেমিন বা ডিজাস্টারের দিকে, বা আমাদের দেশে যে একটা মানে লেবাননের মতো কাহিনী হবে না বা সিরিয়ার মতো কাহিনী হবে না, এরকম কোনো কিছু আসলে নিশ্চয়তা আমি আসলে দিতে পারবো না। স্টিল অনেক দেশ আমাদেরকে বলবে যে ওরা আসলে টেররিস্ট, এই বলেই আসলে হামলা করা শুরু করে দিবে। কি হতে যাচ্ছে এটা আসলে খুব একটা বড় একটা বিষয়। এবং পাবলিক মুডের কথা যদি বলি, এই যে দেখেন এখন আমাদের ফরেন পলিসি আপনাদের উপর ডিপেন্ড করতেছে অনেকটা, যে আমরা এখন ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতেই চাই না, রাখতে চাইলেও দুই একটা জায়গায় আসলে রাখতে হচ্ছে, তাও বিকজ অফ আমাদের স্বার্থ চিন্তা করে। সো পাবলিক মুডটা একটা বড় ভূমিকায় ফরেন পলিসির ক্ষেত্রে ভূমিকা পালন করতেছে অন্যান্য কান্ট্রি, অন্যান্য জায়গা থেকে। ন্যাশনাল ক্যাপাসিটি, যার যত মিলিটারি পাওয়ার ভালো, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এতক্ষণ কথা বললাম, সেগুলো নিয়ে আসলে যার যতটা শক্ত, ডিফেন্স লাইন যতটা শক্ত, এই যে ইন্ডিয়ার ডিফেন্স লাইন এতটা শক্ত দেখে ওদের সাথে ভয় হলেও আমরা ফরেন পলিসিটা ভালো, ওদের ইন্টেলিজেন্স সেক্টর গুলো পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট, তার জন্যই আমরা ওদের সাথে ফরেন পলিসি ভালো রাখতে বাধ্য হই। আদারওয়াইজ ওদেরকে আমাদের গোনার দরকার ছিল না খুব একটা। কিন্তু এই ব্যাপারগুলোর জন্য হলো আমাদেরকে ওদের জায়গা থেকে, লোকেশন ওয়াইজ বলেন বা ফরেন পলিসির জায়গা থেকে বলেন, মিলিটারি পাওয়ারের কথা বলেন, সব জায়গা থেকে একটা কার্সফুল পজিশনে আমরা অলরেডি এখনো আছি। এছাড়াও আমাদের যে লিডারশিপ, পলিটিক্যাল অর্গানাইজেশন, প্রেস অ্যান্ড রোল মিডিয়া, এটার মাধ্যমে আমাদের ফরেন পলিসি গুলো বিল্ড আপ হয়। এই প্রেস অ্যান্ড রোল মিডিয়া আমাদেরকে যেভাবে পলিটিক্যাল সাইড থেকে আগামী 5-7 বছর আমাদেরকে যেভাবে বিশ্বের কাছে পোর্ট্রে করা হবে, বিশ্বের প্রতিটা কান্ট্রি ফরেন পলিসি আমাদের সাথে ওভাবেই বিল্ড আপ করবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। এক্সটার্নাল ফ্যাক্টরস বলতে পাওয়ার স্ট্রাকচার, জিওপলিটিক্স, লোকেশনস অফ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন আছে যারা, যেমন ন্যাম আছে, সার্ক আছে, বিমস্টেক আছে, ফাও আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, ওদের মাধ্যমে আমরা আসলে ফরেন পলিসি অন্যান্য কান্ট্রির সাথে ভালো করে। আর জিওপলিটিক্স বলতে এই যে আমরা প্রথম ক্লাসে আসলে লোকেশন দেখছিলাম বাংলাদেশের, যে কার সাথে কার সম্পর্ক, কে কি চায়, জিওপলিটিক্স যেটা, ইন্টারন্যাশনাল পলিটিক্স যেটা বলছিলাম, কেন চায় না আমাদের হেল্প করতে চায়, কেন ইউএস আমাদের সেন্ট মার্টিন চায়, আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করছিলাম। এই জিওপলিটিক্সটা তার একটা অংশ ফরেন পলিসি ভালো করার বা মন্দ করার ক্ষেত্রে। আমাদের সাথে যদি চায়না একান্তভাবে যুক্ত হয়, দেখবেন ইউএস এর সাথে ফরেন পলিসি খারাপ হয়ে গেছে। ইউএস এ যদি একান্তভাবে যুক্ত হয়, তাহলে চায়নার সাথে খারাপ হয়ে গেছে। আবার এই দুটা যদি ভালো হয়, দেখবেন ইন্ডিয়া আবার ডিজাস্টার লোকেশনে পড়ে যাচ্ছে, মিয়ানমার ডিজাস্টার লোকেশনে পড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে ফরেন পলিসির উপরে ডিপেন্ডেন্ট করে। এটা নিয়ে আর তেমন কোনো কথা বলবো না। ফরেন পলিসি ডিসিশন মেকিং প্রসেস আসলে দুইটা, ফর্মাল এবং ইনফর্মাল ইনস্টিটিউশন থাকে। ফর্মাল ইনস্টিটিউশন হচ্ছে যারা ন্যাশনাল অ্যাসেম্বলি, মানে জাতীয় সংসদ থেকে শুরু করে, জাতীয় সংসদে যারা থাকে সাধারণত প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার থেকে শুরু করে সবাই আসলে এটার কাজ করে। সিভিল ব্যুরোক্রেটসরাও এটা, এই ফরেন পলিসি করতে হেল্প করে। আর ইনফর্মাল ইনস্টিটিউশনস হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস, প্রেস অ্যান্ড রোল মিডিয়া, নন গভর্নমেন্ট এনজিওস গুলো আসলে কাজ করে থাকে। ডেভেলপমেন্টের, এই ফরেন পলিসি ডেভেলপমেন্টের হিস্ট্রি থেকে এই পর্যন্ত আসলে কিভাবে হয়েছে এবং আমরা একটা উইক স্টেট হিসেবে কিভাবে নেগোশিয়েট করছি, আমরা দেখতেছি যে স্মার্ট নেশনস গুলো আসলে কিভাবে নেশনস করে, ডিপেন্ডেন্স গুলা দেখলাম, এগুলা বিভিন্ন ভাবে দেখলাম। বাট আমরা আসলে এই পর্যন্ত, কারণ আমাদের আসলে অনেক ধরনের কলোনিয়াল পিরিয়ড ছিল, এরপরে আমরা ইন্ডিপেন্ডেন্ট হইলাম, ইন্ডিপেন্ডেন্টের পর থেকে এই পর্যন্ত আমরা আসলে কিভাবে আমাদের ফরেন পলিসিটাকে মেনটেন করে আসছি, এটা নিয়ে একটু কথা বলবো। আমরা টোটালি, যদি এটা যদি কারো কাছে খাতা থেকে লিখে রাখতে পারেন, আমরা মোটামুটি কয়েকটা এপিসোডে এটাকে ভাগ করতে পারি ফরেন পলিসিটা আমাদের কিভাবে আসছে। প্রথম এপিসোডটাকে আমি বলি দ্য সার্ভাইভাল এরা। 1 নম্বর এপিসোডটাকে আমি এটাকে বলি, আমি এখানে একটু লিখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। সরি, এটাকে বলি আমি দ্য সার্ভাইভাল এরা। এটা আপনারা এমনি পাবেন না, আমি এখানে লিখে দিলাম আর কি, দ্য সার্ভাইভাল এরা বলা হয় এটাকে। ঠিক আছে, এই অংশটাকে বলা হয় দ্য সার্ভাইভাল এরা। এর পরের যে অংশটা আছে সেটাকে আমরা বলি, আমরা 4টা ভাগে ভাগ করি, সার্চিং ফর ফ্রেন্ডস। হ্যাঁ, সার্চিং ফর ফ্রেন্ডস 1975 থেকে এই পুরো অংশটাকে আমরা বলি সার্চিং ফর ফ্রেন্ডস। আমি লিখে দেই তাহলে বুঝবেন, এই পুরাটাকেই কিন্তু একসাথে বলতেছি, তারপর উপরে লিখে দেই। আছেন আপনারা না চলে গেছেন? এইটা বলা হচ্ছে সার্চিং ফর ফ্রেন্ডস। আচ্ছা, ইয়ে করে রাখেন, কেউ একজন মনে অন করে দিচ্ছেন, তোকে অফ করে ফেলেন, কেউ একজন মনে অন করে অফ করেছেন। আচ্ছা,
এই যে সেশনটা যেটা 1975 থেকে 1990s পর্যন্ত আমরা যেটা করে আসছি এটাকে বলা হয় সার্চিং ফর ফ্রেন্ডস বলা হয়, অর্থাৎ এইটাকে সেকেন্ড এরা বা সেকেন্ড যুগ বলা হয়। হ্যাঁ, এর পরের যেটাকে বলা হয় আমি লিখে দিচ্ছি 1991 থেকে, একটু দাঁড়ান আমি লিখতেছি, স্ট্র্যাটেজিক বাংলাদেশ বলা হয়। আর এরপরে এটা যদিও সরে যাচ্ছে আমি লেখার জন্য, আর এরপরে যেটা বলা হয় এই ফরেন পলিসি 2009 সালের পর থেকে এটাকে বলা হয় সাধারণত ট্রেড স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি। আচ্ছা, আমি 4টা ভাগে ভাগ করে নিলাম যাতে এটা পড়াইতে মানে এটার কথাগুলো শুনলেই বুঝবেন, তাহলে আপনাদের আর এটা মানে খুব একটা দেখা লাগবে না, ওভাবে বুঝতে পারবেন যে আমি আসলে কোন কোন জায়গাগুলো নিয়ে কথা বলতেছি। এগুলা কিন্তু স্লাইডে আমি দিব না, জাস্ট এখন পড়ানোর জন্য লিখে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো ক্লাসে নর্মালি বলি, কারণ এই স্লাইড আবার পাস হয়, এগুলো আমি বলে দিলে আমার জিনিসগুলো আসলে পাস হয়ে যাবে, এই জন্য বলি না। ওকে, দ্য সার্ভাইভাল এরা বলা হয় যেটাকে, আমি একটু আবার আসি, দ্য সার্ভাইভাল এরা বলতে কোনটাকে বোঝাচ্ছেন? আমরা সাধারণত এই সার্ভাইভাল এরাটাকে বুঝি 1972 থেকে 75 এর এই সময়টাকে, এটাকে অ্যাবসোলিউট অ্যাচিভমেন্টের জায়গা বলি ফরেন পলিসি। অ্যাবসোলিউট অ্যাচিভমেন্ট এই ক্ষেত্রে মানে আমরা এই সময়টা সার্ভাইভ করে গেছি। আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে নিউ কান্ট্রি হিসেবে নিউ রিকগনাইজেশন আর্ন করার চেষ্টা করছি এবং বিগেস্ট ভিক্টরি আনার মাধ্যমে লেজিটিমেসি খোঁজার চেষ্টা করছি। অর্থাৎ আমরা নিজেদের রিকগনাইজেশন আছে, আমরা নিজেদেরকে স্বীকৃতি দেওয়ার কথা বলছি প্রত্যেকটা কান্ট্রিতে। যে প্রথমেই আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্রুপসদেরকে মানে যুদ্ধের পর ইন্ডিয়ান ট্রুপসদেরকে ব্যাক করে দিছি। ওআইসি কান্ট্রিগুলোতে যে ইউএন, চায়না, সৌদি আরব এবং বিভিন্ন কান্ট্রিতে যে ওয়েস্ট পাকিস্তান থেকে শুরু করে ওয়েস্টার্ন এবং নন অ্যালাইন মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে যে আমরা তখন নিজেদের রিকগনাইজেশন খোলা যে আমাদেরকে স্বীকৃতি দাও উই নিড সাম রিকগনাইজেশন, উই নিড সাম লেজিটিমেসি, আমাদের বিশ্বের মানচিত্রে জায়গা দাও। এই বিষয়গুলো আমরা প্রথমবার এই 1972 থেকে 75 এর এই সময়টাকে যেটাকে সার্ভাইভাল এরা বলা হয়, এই কাজগুলো তখন আসলে করেছি। এর পরের এপিসোডটা হচ্ছে সার্চিং ফর ফ্রেন্ডস বলা হয়। এই এপিসোডটাকে সাধারণত ফরেন পলিসির অ্যাচিভমেন্টের 1975 থেকে 1990 পর্যন্ত বলা হয়, মানে 1990 পর্যন্ত বলা হয়। এখানে দুই পিরিয়ডে দুইজন শাসন করেন, একজন হচ্ছেন আমাদের আমরা জানি যে আমাদের জিয়াউর রহমান সাহেব ছিলেন, পরের জন ছিলেন হচ্ছে এরশাদ। এই দুইটা আমলে আমরা ফ্রেন্ড গুলাকে সার্চ করছি যে আমাদের ফ্রেন্ড কারা হইতে পারে বা আমরা কাদের সাথে ভালো ফ্রেন্ডশিপ রাখতে পারি। সো এই প্রথম ফ্রেন্ডশিপ রাখার উদ্দেশ্যেই আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে ইউএন এ জয়েন করি, ন্যাম নন অ্যালাইড মুভমেন্ট যে গ্রুপটা আছে সেটাতে জয়েন করি এবং অ্যালায়েন্স গুলোকে বিল্ড আপ করি। অ্যালায়েন্স বলতে বিভিন্ন গ্রুপ অফ পিপল, যেমন ধরেন আমি বলি সার্ক অ্যালায়েন্সটা তৈরি করি, চায়নার সাথে আমরা ফ্রেন্ডশিপ করি, ইন্ডিয়ার সাথে ফ্রেন্ডশিপ করি, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সার্ক অ্যাসোসিয়েশন করি এবং সার্কের যে মেইন যে সংস্থাটা বা যে মেইন যে হেডকোয়ার্টারটা সেটা ঢাকার মধ্যে আমরা স্থাপন করি। ইউএন এর কাউন্সিলে যে আমাদের নন পার্লামেন্টারি মেম্বার হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করি। সার্কের ওই জায়গা থেকে নিজেদেরকে অর্গানাইজেশন হিসেবে একটা মানে রিজনাল অর্গানাইজেশন নিজেদেরকে ফর্ম করি এবং ইউএন পিস কিপিং মিশনের মধ্যে নিজেদের ট্রুপস গুলাকে মানে নিজেদের শান্তি বাহিনীর যেই আমাদের ইন্ডিয়া বলতেছি নিজেদের যেই আর্মি আছে আর্মি গুলাকে এই মিশনে পাঠায় নিজেদেরকে একটা স্ট্রং পজিশন যে আমরাও তোমাদের কাজে লাগতে পারি। এই ফলে আমরা একে অপরের সাহায্যের মাধ্যমে সার্চিং ফর ফ্রেন্ডসদেরকে নতুন ফ্রেন্ডস তৈরি করি। এরপরে আসে স্ট্র্যাটেজিক বাংলাদেশ। স্ট্র্যাটেজিক বাংলাদেশের মধ্যে প্রথম আসে হচ্ছে ফরেন পলিসি 1991 থেকে এটা 2006 পর্যন্ত হয়। এই 2006 পর্যন্ত আমরা মেইনলি যে চেষ্টাগুলো করি সেই চেষ্টাগুলোর মধ্যে হচ্ছে আমরা প্রাইভেটালাইজেশন করি। প্রাইভেটালাইজেশন করার মাধ্যমে আমরা আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট করি, আমাদের ইনকামের সেক্টর ক্রিয়েট হয় এবং ইকোনমিক ডেভেলপমেন্ট হয়। এগেইন পলিসি মেকারদের সাথে একসাথে করে বায়োলেটারাল সম্পর্ক ইন্ডিয়া এবং আশেপাশের কান্ট্রিগুলোর সাথে বায়োলেটারাল সম্পর্কের দিকে চলে যায়। এবং খেয়াল করে দেখবেন আমরা যে আমলটাকে বলি আওয়ামী লীগ আমল, এই আওয়ামী লীগ আমলের একটাই দোষ ছিল এবং ওদের এই যে
ওদের যে গভর্নমেন্টটা ধসে পড়লো, এটার একটা মেইন রিজনই ছিল ওরা বায়োলেটারাল ইকোনমিক কোঅপারেশনের দিকে সবসময় চলে যাইতো। ওরা যদি মাল্টিল্যাটারালিজমের দিকে থাকতো, অর্থাৎ বহুমাত্রিকের দিকে থাকতো, তাহলে কোনোদিন এটা হইতো না। ওরা শুধু দুইটা কান্ট্রি বা স্টেটের মধ্যেই কোঅপারেশনটা রাখতে চাইতো, যার ফলে এটা 1991 সালেও ওরা এই কাজটা করছে। এর পরবর্তী সময়ে ওরা 1996 সালে ওরা এই কাজটা করছে। এর পরবর্তী সময় ওরা বিভিন্ন সময় এই কাজগুলাই ওরা করে গেছে। এরপরে আরো একটা কাজ করি, সেটা হচ্ছে ছিটমহলের নাম শুনছেন হয়তো। 3 বিঘা করিডোরের এই ছিটমহলগুলো আদান প্রদান করে থাকি। 1996 এর দিকে এসে আমরা এই যে গঙ্গার যে শান্তি চুক্তি বা গঙ্গার ট্রিটিটা যেটা বলা হয়, এই গঙ্গা ট্রিটি করে, যেটা 30 বছরের জন্য গঙ্গার যে পানির হিস্সাটা আমরা চাই, সেটা নিয়ে আসলে কথাবার্তা হয়। হিস্সা চাওয়া লাগে বিকজ উই আর আ ডাউন স্ট্রিম কান্ট্রি, সো আমাদেরকে এখানে হিস্সা চাইতে হয়, যেটা 2026 সালে আবার নেগোসিয়েশন হওয়ার কথা। এখন দেখা যাক নতুন গভর্নমেন্ট আসলে এই গঙ্গা ট্রিটি নিয়ে আবার বসবে। তিস্তা গঙ্গা এগুলার পানি নিয়ে শেয়ারিং এর কথা নিয়ে আবার ট্রিটি হওয়ার কথা। দেখা যাক আসলে এখন কত দূর আসলে কিভাবে ওদের সাথে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। চিটাং হিল ট্র্যাকে একটা শান্তি বাহিনীর একটা হিস্ট্রিক একটা এগ্রিমেন্ট হয়, যেটাকে শান্তি চুক্তি বলা হয়। এই এগ্রিমেন্ট গুলা করা হয় ওদের সাথে আমাদের। এই এগ্রিমেন্ট গুলা করার মধ্যে ফরেন পলিসি আমরা বিল্ড আপ করতে থাকি এবং ট্রেড গুলাকে লিবারালাইজ করে থাকি। ফ্রি ট্রেড বা মুক্ত বাজার অর্থনীতিতে নিজেদেরকে ঢুকাইতে থাকি ফরেন পলিসির মাধ্যমে। এবং ওআইসি, চায়না, ইউনাইটেড স্টেট থেকে শুরু করে ট্রানজিট গুলো আমরা খুলতে থাকি। এই ট্রানজিট গুলোর মাধ্যমে আমাদের গ্যাস পাইপলাইন থেকে শুরু করে সাবমেরিন কেবল গুলো আমরা সংযোগ করতে থাকি। স্ট্র্যাটেজিক বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি আস্তে আস্তে মুভ করতে থাকে। আফটার দ্যাট বাংলাদেশ যে কাজটা করে সেটা 2009 থেকে এই পর্যন্ত, কারণ 2024 পর থেকে 26 পর্যন্ত এটাকে এখন আলাদা করা যাবে না। আগামী 12 তারিখের পরে বা এই নির্বাচনের পরে নতুন গভর্নমেন্ট আসার পরে হয়তো তাদের এটা নিয়ে একটা নতুন রিপোর্ট করেই করবো। বাট স্টিল এখন এটাকে আমরা 2009 থেকে প্রেজেন্ট, কারণ সাধারণত খেয়াল করে থাকবেন কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলেন, এদেরকে আসলে ওভাবে রিকগনাইজ করা হয় না, কারণ এরা আসলে ডেমোক্রেসির মাধ্যমে আসে না। এদেরকে নিয়ে আসা হয়েছে নির্দিষ্ট কোনো সময়, ক্রান্তিকালের সময় আসলে এদেরকে নিয়ে আসা হয়েছে। তাই এদের গভর্নমেন্টটাকে ওভাবে গভর্নমেন্ট হিসেবে আমরা কখনোই ধরি না, প্রপার কোনো গভর্নমেন্ট ধরি না। সো স্ট্র্যাটেজিক বাংলাদেশ, স্ট্র্যাটেজিক বলতেছি, ট্রেড স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসির এই ক্ষেত্রে বাংলাদেশ যে কাজগুলো করে, ম্যারিটাইম উইন করে। ম্যারিটাইম উইন বলতে ওয়াটার ওয়েজ গুলাকে আমরা আসলে আরো বেশি লিবারালাইজ করি। এলডিসি গ্রাজুয়েশন হয়, এলডিসি গ্রাজুয়েশন নিয়ে একটু কথা বলবো। এবং ট্রেড এক্সপানশন করি আমরা। ট্রেড এক্সপানশন বলতে আমাদের রেমিটেন্স বাড়াই, লোয়ার মিডল কান্ট্রি গুলা থেকে আমাদের মাইগ্রেশন গুলা বাড়ায়, রেমিটেন্স গুলা বাড়ায় এবং আমাদের ফরেন এইড গুলাকে বাড়ায়। এবং মেইনলি যে একটা হেল্প হয় আমাদের সেটা হচ্ছে এলডিসি থেকে গ্রাজুয়েশন। এলডিসি বলতে হচ্ছে এলডিসি, লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে নিজে থেকে গ্রাজুয়েশন করি। আমি একটু এটা দেখাই দিই, প্রত্যেক ক্লাসে এটা দেখাই, সো আপনাদেরকে একটু দেখাই। এলডিসি গ্রাজুয়েশনের জন্য 3টা ক্রাইটেরিয়া লাগে, যে 3টা ক্রাইটেরিয়া আমরা 2018 সালে অ্যাচিভ করছি। এলডিসি গ্রাজুয়েশন ইন বাংলাদেশ 3টা ক্রাইটেরিয়ার মধ্যে একটা হলো জিএনআই, যেটাকে গ্রোস ন্যাশনাল ইনকাম বলে। আগে ক্রাইটেরিয়া গুলা দেখি, এলডিসি গ্রাজুয়েশন ক্রাইটেরিয়া দেখি, তারপর বাংলাদেশের অবস্থা দেখবো। 3টা জায়গায় আসলে কাজ করতে হয়, যেটা হচ্ছে এই যে এলডিসি গ্রাজুয়েশনে 3টা গ্রাজুয়েশন থাকে। গ্রোস ন্যাশনাল ইনকাম, জিএনআই বা জিএনআই পার ক্যাপিটা, যেটার পার ক্যাপিটা মিনিমাম মানে প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রে তাকে একটা মিনিমাম স্কোর করতে হয়। সেটা বলা হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে $1,306 উপরে এটাকে নিতে হয়। যার যেসব কান্ট্রির জিএনআই পার ক্যাপিটা 1,306, এটা কখনো কখনো আবার ভ্যারি করে। বিশ্বের যেই 1,800 আছে, কখনো কখনো 1,400 হয়েছে কখনো কখনো, অর্থাৎ বিশ্বের যেই ফরেন কারেন্সি বা হচ্ছে ডলারের যে মানটা সেটার উপরে অনেক সময় নির্ভর করে। সেক্ষেত্রে 1,306 এর উপর এখন এটা নির্ভর করতেছে, অর্থাৎ এইটার উপরে যেসব কান্ট্রি তাদের জিএনআইটা ভালো সেসব কান্ট্রি এলডিসি গ্রাজুয়েশনের জন্য প্রথম 1 নাম্বার ক্রাইটেরিয়া পূরণ করে। হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, HAI, যেটার স্কোর সাধারণত 66 বা তার অ্যাবভ হইতে হয়। এই হিউম্যান অ্যাসেট ইন্ডেক্সের মধ্যে থাকে আমাদের হেলথ, লিটারেসি, আমাদের এক্সপেক্টেন্সি রেট, আমাদের যে গড় আয়ুর কথা বলি, আমাদের স্কুলিং এর কথা বলি, মিন ইয়ার অফ স্কুলিং এগুলার কথা বলি, বা টোটাল ইয়ার অফ স্কুলিং, টোটাল কত বছর স্কুলিং আমরা সবাই করতেছি, এই বিষয়গুলোকে যদি স্কোর 66 এর উপরে থাকে বা 66 বা তার উপরে থাকে, তাহলে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্সটাও আমরা অ্যাচিভ করে ফেলি। এবং ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি, এটার স্কোর হচ্ছে 32 বা তার নিচে থাকতে হয়, যেটা অলরেডি মোটামুটি আমরা মানে এটা হচ্ছে যে কোনো ধরনের ন্যাচারাল শক বা যে কোনো কিছু আসলে আমরা এটাকে বলে থাকি। এই ন্যাচারাল শকটা আমরা মোটামুটি যদি উল্টায় ফেলতে পারি তাহলে আসলে 32 এর নিচে চলে, তাহলে যে কোনো কান্ট্রি এলডিসি থেকে গ্রাজুয়েশন হয় বা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে যায়। যেখানে আসলে বাংলাদেশের কথা যদি বলি, এখন বাংলাদেশের কথা বললে এখানে খেয়াল করে দেখবেন, বাংলাদেশটা নিয়ে আসি। বাংলাদেশ 2018 সালে, এই যে লেখা আছে, বাংলাদেশ 2018 সালে মোটামুটি তাদের এলডিসি গ্রাজুয়েশনের প্রথম যেই ব্যাপারগুলো সেগুলো উন্নীত করে ফেলছে। $1,827 জিএনআই তার ডলার ছিল, এবং HAI হিউম্যান অ্যাসেট ইন্ডেক্সে 75.4 ছিল, যেটা আসলে 66-র উপরে থাকতে প্রায় অনেকখানি বেশি। এবং EVI ইকোনমিক এন্ড এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি ইন্ডেক্সে 27-এর নিচে আমরা, মানে 27 এবং তার নিচে আমরা, যেটা আসলে 32-এর নিচে থাকলেই বা 32 বা তার নিচে থাকলেই হয়ে থাকে।
সো এই তিনটা জায়গায় 2018 সালে অলরেডি আমরা আমাদের এই ক্রাইটেরিয়া গুলো পূরণ করছি এবং আমরা এলডিসি কান্ট্রির মধ্যে আসলে এলডিসি কান্ট্রি থেকে উন্নীত হওয়ার যে ক্রাইটেরিয়া সবগুলোই আমরা পেয়ে গেছি। কিন্তু 2026 সাল পর্যন্ত এটা আমাদেরকে অনেক আগে থেকে আটকায় রাখা হয়েছিল। বলা হয়েছিল যে 2026 সালে 24 নভেম্বর আমাদেরকে ক্যাটাগরি থেকে মানে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে যে সামনে 24 নভেম্বর আমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে উন্নীত করে দিবে, অর্থাৎ আমাদেরকে ডেভেলপিং কান্ট্রিতে উন্নীত করে দিবে। আমরা লিস্ট মানে নিম্ন মধ্য এক দেশ আর থাকবো না, মধ্যম এক দেশে পরিণত হব। কিন্তু এটা হইলেও আসলে এমন না যে খুব একটা ভালো। দেখা যাক আসলে সমস্যা কি। সমস্যা ভালো, অবশ্যই ভালো, আমরা মধ্যম আয়ের দেশে পড়ে যাব, কিন্তু প্রবলেম গুলো অন্য জায়গায়। চ্যালেঞ্জেস গুলো দিয়ে যদি কথা বলি, সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই যে খেয়াল করে থাকবেন, বাংলাদেশ স্ট্যাটাস আমরা অনেক আগেই পারছি। আর এই যে আপনি এমন বলতে পারেন, কোশ্চেন হইতে পারে যে 2018 সালে যদি আমি অ্যাচিভ করে ফেলি তাহলে আমাকে 2026 সাল পর্যন্ত আটকায় রাখছে কেন? 2026 মানে 18 থেকে 26 সাল এই সময়টাকে ট্রায়াল পিরিয়ড বলতে এই সময়টাতে আমাদেরকে দেখা হয় যে আমরা এই রেটটা বা এটা ধরে রাখতে পারতেছি কিনা। একটা নির্দিষ্ট ইয়ার দিয়ে তো এটা মাপা হয় না যে নির্দিষ্ট সময় ধরে এটা এই রেটটা আমরা ধরে রাখতে পারছি না। যদি আমরা এটা ধরে রাখতে পারি তার মানে ওরা শিওর যে আমরা সামনের দিকেও এটা ক্যারি করতে পারবো। দ্যাটস ওয়াই এই 26 সাল পর্যন্ত এটাকে টানা হয়েছে। এবার এটার একটা কিছু কি চ্যালেঞ্জেসও আছে। কি চ্যালেঞ্জেস গুলা বলতে, আমরা কিছু একটু আগেও বলতেছিলাম যে DQFQ বা DFQF সুবিধা পাই, ডিউটি ফ্রি কোটা ফ্রি সুবিধা পেয়ে থাকি। এই DFQF সুবিধাটা আমরা এলডিসি হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোতে ঢোকার জন্য আমাদের লার্জ এক্সপোর্ট মার্কেট যেখানে আসলে আরএনজি সেক্টরের জিনিসপত্রগুলো আমরা বিক্রি করি, সেখানে আমরা কোনো ট্যারিফ ছাড়া ট্যাক্স ছাড়া বিক্রি করি এবং প্রফিটটা হাই থাকে। এটা আমাদেরকে আর দেওয়া হবে না, তখন আমাদেরকে হাই ট্যারিফ পে করে তারপর যাইতে হবে। এক্সপোর্ট কনসেন্ট্রেশন রিস্ক আমাদের 84% হচ্ছে আরএনজির উপর ডিপেন্ডেন্ট। এই আরএনজি তখন একটা কম্পিটিটিভ মার্কেটের মধ্যে ডিল করতে হবে যদি এই ট্যারিফটা দিতে, এবং 84% এক্সপোর্ট পায় লস হইতে পারে। আমাদের যে ফিনান্সিয়াল লস সেটা লং টার্মে আমাদেরকে কোনো ধরনের আমাদের ইন্টারেস্ট গুলা তখন লো ইন্টারেস্ট ছিল, সেগুলো লং টার্মে এই লোন গুলা হাই লোন ইন্টারেস্টে হয়ে যাবে। আমাদেরকে হাই ইন্টারেস্ট পে করতে হবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বসানো হবে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলোর উপর। আমরা যেহেতু গরিব তাই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দুইটা ট্রিপস এর মাধ্যমে ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এটা একটা এগ্রিমেন্ট আর কি। এই এগ্রিমেন্ট অনুসারে লিস্ট এলডিসি কান্ট্রিগুলোকে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছু ওষুধ ফ্রিতে দেয়, কিছু ওষুধের ফর্মুলা, ভ্যাকসিনের ফর্মুলা এগুলো আমাদের ফ্রিতে দেয়, পেটেন্ট গুলা ফ্রিতে দিয়ে দেয়। এই পেটেন্ট গুলোর সামনে থেকে ওরা আর ফ্রিতে আমাদেরকে দিবে না, ওষুধগুলো বানাইতে দিবে না, আমরা ফ্রিতে আমদানিও করতে পারবো না, যার ফলে আমাদের ওষুধের খরচ ফার্মাসিউটিক্যাল সেক্টর এখান থেকে অনেক বড় একটা ডিজাস্টার হইতে যাচ্ছে। চ্যালেঞ্জেস যদি আরো একটা বলি সেটা হচ্ছে আমাদের এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ওরা আর করবে না। ওরা বলবে তোমরা তো এখন নিজেরাই ডেভেলপিং কান্ট্রি, তোমাদের এখানে আমরা কেন মিলস কারখানা করব, তোমরা তো ভালোই আছো। সো এই যে বিষয়গুলা এবং আরো কিছু বিষয় আছে যেগুলোকে আমরা বলি জিএসপি সুবিধা, জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্স, এটাও আমরা পেয়ে থাকি বিভিন্ন কান্ট্রি থেকে। আমাদেরকে লিস্ট ডেভেলপ কান্ট্রি দেখে আমাদেরকে এটা দেওয়া হয়। এই জিনিসগুলো আমরা হারাই ফেলবো। আমরা লাস্ট স্লাইডে চলে আসছি। সো এলডিসি থেকে মুক্ত যেরকম হচ্ছে ফরেন পলিসিতে আমরা এটা ভালো, আমরা একটা ভালো একটা স্ট্যাটাসে চলে যাব, আমাদের স্ট্যাটাস উন্নীত হবে, আমরা বিভিন্ন কান্ট্রির সাথে তখন আমরা ট্রেড করতে পারবো, তারা আমাদেরকে রিকগনাইজ করবে, সবই ভালো, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, আরো অনেক বেশি রেমিটেন্স ফ্লো হবে, সবকিছু ঠিক আছে। কিন্তু একই সাথে আমাদের এই সুবিধাগুলা চলে যাবে। সো সুবিধা যদি চলে যায় পরবর্তীতে দেখা যাবে আবার আমরা একটা ইকোনমিক রিসেশনের দিকে পড়ে যাইতে পারি। সো উন্নীত হইলেই যে সবসময় ভালো, ব্যাপারটা আসলে তা না। লাস্ট স্লাইড, দ্য চ্যালেঞ্জেস অফ বাংলাদেশ ফরেন পলিসি। বাংলাদেশের ফরেন পলিসির আসলে চ্যালেঞ্জেস গুলো নিই। কি বাংলাদেশের ফরেন পলিসির চ্যালেঞ্জেস গুলো আপনারা আমার থেকে আরো অনেক ভালো জানেন, স্টিল আমি একটু বলি। আমাদের প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের এই রোহিঙ্গা ক্রাইসিস যেটাকে আমরা বলি। এই রোহিঙ্গাদের কারণে আমাদের একটা মানে কি বলবো মিলিটারি এখানে আমি যেটাকে বলি সেটা হচ্ছে মর্টালিটি ম্যাটার্স লেস ওয়েন পাওয়ার গ্যাপ ইজ হিউজ। আমাদের সাথে ওদের পাওয়ার গ্যাপ এত হয়ে গেছে যে মোরালিটিটা আসলে অনেক বেশি ডিমিনিশ হয়ে গেছে, যার ফলে আমরা একটা এই যে ওদের সাথে মিয়ানমারের সাথে ফরেন পলিসি খারাপ হওয়ার কারণে রোহিঙ্গাদেরকে আমাদের এই দেশে পাঠায় দেওয়া হয়েছে এবং এই দেশের সাথে আমরা এখন পর্যন্ত কোনো নেগোসিয়েশনে যাইতে পারি নাই। বর্ডার কিলিং এর কথা যদি বলি, এই বর্ডার কিলিংটা হচ্ছে সাধারণত দেখা যায় আমাদের উপর ব্রাউনদের ক্ষেত্রে, এখানে আবার একটু রেশিয়ালি সেক্টর চলে আসি, ব্রাউনদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়ে থাকে। ফরেন পলিসি এই ব্রাউনদের সাথে বিশ্বের অন্যান্য যে হোয়াইট বা ব্ল্যাক আছে এদের খুব একটা ভালো না, যার ফলে বর্ডারে আমাদেরকে খুব সহজেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এবং ব্রাউনদেরকে দেখে আর কোনো
মানে হোয়াইট আর ব্ল্যাকদেরকে একটা জিজ্ঞাসা করে ভাই তুমি কোন দেশের, আমাদেরকে কোনো জিজ্ঞাসা নাই, ব্রাউন দেখতেই সরাসরি একটা গুলি করে শেষ করে দেয়। সো বর্ডার কিলিং এর এই বিষয় থেকে ফরেন পলিসির একটা বড়, যেসব দেশের সাথে যেসব দেশের বর্ডার অনেক ভালো, বর্ডার রিলেশনস ভালো, তাদের ফরেন পলিসি ভালো, তারা দেখা যায় বর্ডারে এইসব কিলিং গুলো হয় না। ইউতে দেখেন, ইউরোপিয়ান ইউনিয়ন গুলাতে দেখেন, বাট একই সাথে বাংলাদেশের অবস্থা দেখেন, যেখানেই যাই ফরেন পলিসি ভালো না হওয়ার কারণে আমাদেরকে বিভিন্ন কারণে টেররিস্ট বলেন বা আমরা মাইগ্রেশন বলেন, যে কোনো কারণেই বলেন আমাদেরকে সরাসরি মেরে ফেলে। ক্লাইমেট চেঞ্জের ইস্যুর কারণে আমাদের প্রচুর পরিমাণে, যদিও ক্লাইমেট চেঞ্জের ইস্যুর মেইন ধারক ও বাহক হচ্ছে ডেভেলপ কান্ট্রিগুলো, তাদের কারণেই মেইনলি গ্লোবাল ওয়ার্মিং বাড়তেছে, কিন্তু ওই যে আমরা আসলে ওরা আসলে এভাবে দেখায় যে তোমরা আসলে তোমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ, তোমাদের প্রচুর পরিমাণে ফ্লাড হয়, সাইক্লোন হয়। সো এই বিষয়গুলোর জন্য ফরেন পলিসি একটা বড় বিষয়। একটু আগে যেটা বললাম যে তোমাদের দেশে আসলে খুব খারাপ অবস্থা, ডিজাস্টার অবস্থা, এই ডিজাস্টারের কারণে আমাদেরকে খুব একটা গ্রো করতে দেয় না ফরেন পলিসি সেক্টরে, এবং ফরেন পলিসি সেখানে ডিমিনিশ করে রাখা হয়। রিলিজিয়াসদের এই সামনের দিকে এটা আসলে ঘটতে যাচ্ছে কি যাচ্ছে না দেখা যাক। এক্সট্রিমিস্টদের কারণেও আমাদেরকে, রিলিজিয়াস এক্সট্রিমিস্ট যারা নর্মালি রিলিজিয়ান পালন করে, রিলিজিয়াসটাকে সুন্দর করে পালন করে, তাদের কথা বলা হচ্ছে না, কিন্তু কিছু মানুষ আছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, এই ধর্ম ব্যবসায়ীদের কারণেও আমাদের ফরেন পলিসিটাকে বিভিন্নভাবে আখ্যা দিয়ে আমরা চ্যালেঞ্জেস এর মুখে দিয়ে পড়তেছে। তখন ওআইসি কান্ট্রিগুলো আমাদেরকে গুরুত্ব দিল, বিশ্বের যে ডেভেলপ কান্ট্রিগুলো আছে তারা আমাদের সাথে কোনো রিলেশনস রাখবে না, সামনের দিকে ট্রেড করবে না, বা আমাদেরকে বিভিন্ন স্যাংশনস দিবে, আমাদেরকে দেখা যাবে মাইগ্রেট করতে দিবে না, আমাদের ইমিগ্রেশন সিস্টেমে অনেক ধরনের সমস্যা করবে। আমাদের বর্ডার রিলেশনে ইন্ডিয়ার সাথে একটা বড় একটা সমস্যা, বিকজ 3 দিক থেকে ওরা আছে, তিস্তার পানি নিয়ে সমস্যা। এটা ফরেন পলিসি খারাপ হওয়ার কারণে এখন পর্যন্ত এই ধরনের ম্যাটারে আমরা এখন পর্যন্ত এগ্রি করতে পারতেছি না। সো এখানে একটা ডিসস্যাটিসফ্যাকশন দুই নেশনের মধ্যে ক্রিয়েট হইতেছে। মিয়ানমারের সাথে আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে অনেক আগে থেকেই সমস্যা, ওরা অনেক আগে থেকে, যদিও ওরা পারবে না বাট স্টিল ওরা অনেক আগে থেকে আমাদের সাথে খোঁচাখুচি করতেছে। আমাদের সাথে ওদের রোহিঙ্গা নিয়ে সমস্যা, আমাদের সাথে ওদের মেনি এক্সট্রিমিস্ট গ্রুপের সাথে মিয়ানমারের সাথে বাংলাদেশের বর্ডারে প্রায় এটা নিয়ে ঝামেলা হয়। সো এই জিনিসগুলো ফরেন পলিসি খারাপ হওয়ার কারণে কন্টিনিউয়াসলি আমরা চ্যালেঞ্জের মুখে, মানে বাংলাদেশ চ্যালেঞ্জেস এর মুখে পড়ে যাচ্ছে। এছাড়াও আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের ইনএডুকেট কিছু ডিপ্লোমেটস আছে। এই ডিপ্লোমেটস থাকার কারণে ফরেন পলিসি যখন বিশ্বের কান্ট্রির সাথে ভালো হচ্ছে না, তখনই কিন্তু আমাদের এই গভর্নমেন্ট গুলো ক্রাইসিসে পড়ে যাইতেছে। গত প্রিভিয়াস গভর্নমেন্টের কথা যদি বলি, এমন একটা ইনএডিকুয়েট এবং ইনএক্সপেরিয়েন্স ডিপ্লোমেট আসলে ফরেন পলিসি বা ফরেন মিনিস্ট্রিতে রাখছে ওরা, যারা ফরেন মিনিস্ট্রিতে থেকে আসলে গভর্নমেন্টের কথা যদি বলি, নেক্সট গভর্নমেন্ট এটাই চিন্তা করবে যে আমার ফরেন মিনিস্ট্রিতে এমন কিছু ডিপ্লোমেটস থাকা লাগবে যারা ফরেন পলিসিতে খুব ভালোভাবে নেগোশিয়েট করবে, কান্ট্রিগুলোর সাথে ভালোভাবে নেগোশিয়েট হবে। ওরা নেগোশিয়েট করতে পারে নাই, দ্যাটস ওয়াই দে ফল্ট। একটা গভর্নমেন্ট পুরো ধসে গেছে, একটা গভর্নমেন্ট, ওটা দেশের চিত্র পুরো চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ দিস ইনএক্সপেরিয়েন্স এবং ইনএডুকেট ডিপ্লোমেটসদের কারণে। তাদের মিশনস গুলা সবগুলা ফেইল হয়েছে। মানি লন্ডারিং, আমরা আসলে করাপশনের দিক থেকে এতটা আসলে মানে হাইলি র্যাঙ্কিং একটা কান্ট্রি, দেশের বিভিন্ন কান্ট্রি আসলে আমাদেরকে ফরেন পলিসি করতে ভয় পায়, বিকজ তারা বলে তোমরা নিজেদের দেশে এতটা করাপ্টেড কান্ট্রি, ট্রান্সপারেন্সি নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, নিজেদের দেশের রুলস রেগুলেশনস নাই, আমাদের দেশে এসে তো তোমরা আমাদের দেশেও ফরেন পলিসি নষ্ট, মানে ফরেন পলিসি বলতেছে আমাদের দেশে আসলে করাপশন করবা, ট্রান্সপারেন্সি করবা না, অ্যাকাউন্টেবিলিটি রাখবা না। সো তখন আসলে তোমাদের সাথে ফরেন পলিসি আমরা ভালো করে কি লাভ, কারণ ফরেন পলিসি ভালো করলে তোমাকে আমার দেশে জায়গা দিতে হবে, কিংবা তোমার সাথে আমার রিলেশনস রাখতে হবে, তোমার উপর আমি কোনো স্যাংশন দিতে পারবো না। সো দ্যাটস ওয়াই এইসব বিষয়ের জন্য বাংলাদেশ কিছু চ্যালেঞ্জেস এর মুখে দিয়ে পড়তেছে। সো দ্যাটস হাউ এই ফরেন পলিসি গুলো আসলে কাজ করে। এই পর্যন্ত যদি আমি বলে থাকি মোটামুটি ফরেন পলিসি কিভাবে কাজ করছে, কিভাবে আমাদের মতো কান্ট্রি গুলা কিভাবে আসলে নেগোসিয়েশন করে, কিসের উপর ডিপেন্ড করে, এই অবজেক্টিভ কি, আমাদের এইম গুলা কি, আমাদের বড় বড় কান্ট্রি গুলা কি অবজেক্টিভ নিয়ে কাজ করে, তাদের সাথে কেন সবাই রাখতে চায়, কারা কিভাবে নেগোসিয়েশন করে পাওয়ার পলিটিক্সে, এই বিষয়গুলো আমরা গল্প, মানে ক্লাসে হইলে আরো অনেক গল্প হইতো, রাদার এখানে আমাদের গল্প হয়ই নাই বলতে গেলে, কারণ ক্লাসে আপনাদের ইন্টারেকশন থাকে, আমার ইন্টারেকশন, মানে আমি তো এখানে একলা একা বলে গেছি। তো এই বিষয়টার জন্য আসলে খুব একটা গল্প হয় নাই, বাট স্টিল বলার চেষ্টা করছি। আই ডোন্ট নো কতটুকু শুনছেন। যাই হোক, আমরা কেউ একটা মেসেজ দিছি, একটু দেখি। ক্লাসটা শেষ। ও ম্যাম, আমার বাসা 3 বিঘা করিডোরের ভেতরে, তাই? শরীফুজ্জামান, জি ম্যাম। তাই শরীফ হতেই পারে। শুনেন, কোনো পার্টিকে একচ্ছ